সো আমরা একটু জাস্ট চেক ইন করে নেই আমরা আজকে কেমন আছি। সবাইকে শুভ সন্ধ্যা। সো একটু জাস্ট আমি আপনাদের কাছ থেকে জেনে নিতে চাই আপনারা খুব থটফুল যে ইনসাইট গুলো ছিল গত সেশনে, একটু সেখান থেকে একটা দুইটা ইনফরমেশন আমরা একটু জানতে চাচ্ছি আপনাদের। যে সিগনিফিকেন্ট যে কিছু ইনসাইট ছিল ওই জায়গাটা একটু আমাদেরকে লিখে শেয়ার করবেন। আর বরাবরই আজকে আপনাদের চ্যাট বক্সে অ্যাক্টিভ পার্টিসিপেশনটা আমি আসলে দৃঢ়ভাবে অনুরোধ করছি পার্টিসিপেট করার জন্য, যাতে সেশনটা ইনসাইটফুল হয়। আর আজকে আমি সেশনটা শেষের দিকে আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করব। আমাদের প্রথম পার্টটাতে আমাদের গতকালকে যেই অংশটা থেকে শেষ করেছিলাম ওখান থেকে আমরা শুরু করব, এবং শেষের দিকটাতে আমাদের লাস্ট 10-15 মিনিটস থাকবে কোশ্চেন অ্যান্সার সেশন। আর মাঝখানে আজকে আমরা একটা অ্যাক্টিভিটি দিয়ে আমরা আজকে সেশনটা শুরু করতে চাই। তো শুরুতেই আমাদের ওই যে সাবজেক্টিভ রেটিংটা ছিল, তা আজকে আপনারা এখন ওই যে একটা ডিস্ট্রেস স্কেল ছিল 1 থেকে 10। 1 হচ্ছে খুবই ভালো অবস্থা, খুব ভালো সিচুয়েশন। আর 5 হচ্ছে মডারেট, মোটামুটি ভালো আছি। আর 10 হচ্ছে বিয়ন্ড, মানে অনেক বেশি স্ট্রেসফুল একটা সিচুয়েশন আছে। তো একটু জাস্ট আমি জেনে নিতে চাই যে আপনারা কে কোন জায়গাতে আছেন আজকে শুরুতেই। একটু জানাবেন প্লিজ রেটিংটা, যে কে কোন জায়গাতে আছেন। একটু রেসপন্স করবেন প্লিজ। একজন লিখেছে যে 3-এ, 3-এ, 2-এ। আর তারপরে আরো কিছু রেসপন্স। ঠিক আছে, আজকে তাহলে খুব গ্রাউন্ডিং লাগছে সবাইকে যে রেসপন্স গুলো এসছে। সো আমরা আজকে ছোট একটা অ্যাক্টিভিটি দিয়ে সেশনটাকে শুরু করব, যেটাকে বলে দা ইনার গার্ডেন। এটাও একটা গ্রাউন্ডিং অ্যাক্টিভিটি। সো এটার জন্য just একটু নিজেকে রেডি, খুব সেফ একটা স্টেবল সিচুয়েশন মনের ভেতরে তৈরি করার জন্য আজকে আমরা একটা দা ইনার গার্ডেন আর একটা গ্রাউন্ডিং অ্যাক্টিভিটি দিয়ে আজকে সেশনটা শুরু করছি। ও, ওকে। আমাদের সাথে জান্নাত একটা চমৎকার তথ্য শেয়ার করলেন। উনি হচ্ছে আফটার লং টাইম উনি স্কুল ভিজিট করেছেন, যার জন্য উনি খুব ভালো ফিল করছেন। আসলে এই এক্সপিরিয়েন্স গুলো আমাদেরকে খুব ভালো ফিল করে। সো আমরা একটু রেডি হয়ে নেই গ্রাউন্ডিং অ্যাক্টিভিটিটা করার জন্য। একটু আরাম করে বসি সবাই। বসার পশ্চাৎটাকে কমফোর্টেবল করা। চাইলে একটু হাত দুটো হাঁটুর উপরে রেখে বসা যেতে পারে। নিজের বডির পশ্চাৎটাকে রিল্যাক্স করে ফেলা, আরাম করে বসা। এবং পা দুটো যদি সার্ফেসের সাথে লেগে থাকে খুবই ভালো। তারপরে আপনি খেয়াল করুন যে আপনার ডান পায়ের গোড়ালি, ডান পায়ের বড় আঙুল, তার পাশের আঙুল, মাঝখানের আঙুল, তার পাশের আঙুল, এবং একদম কর্নারের ছোট আঙুলটা কিভাবে সার্ফেসের সাথে লেগে আছে। আপনি খেয়াল করুন একইভাবে আপনার বাম পা, বাম পায়ের গোড়ালি, বাম পায়ের বড় আঙুল, তার পাশের আঙুল, মাঝখানের আঙুল, তার পাশের আঙুল, এবং একদম কর্নারের ছোট আঙুলটা কিভাবে সার্ফেসের সাথে লেগে আছে। এইবার আপনি খেয়াল করুন আপনার নিঃশ্বাসের দিকে। আপনি অনুভব করুন আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন। খেয়াল করুন আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছেড়ে দিচ্ছেন। আমরা যখন শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার দিকে খেয়াল করি, তখন আমাদের নিজেদের প্রতি নিজেদের খুব ফোকাস থাকে। তাই আমি অনুরোধ করছি যে কিছুটা সময় নিজের নিঃশ্বাসটাকে খেয়াল করে আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন সেই প্রসেসটাকে একটু খেয়াল করুন। এই পর্যায়ে আমি অনুরোধ করছি ইনার গার্ডেন অ্যাক্টিভিটিটা খুব শুরুতেই আজকে আপনি খুব ফ্যান্টাসাইজ একটা বাগান তৈরি করবেন।
যেটা কমপ্লিটলি আপনার নিজের কিন্তু ইমাজিনেশন বা কল্পনা, যেটাতে খুব সুন্দর একটা একখণ্ড জমি থাকবে, যেটা আনটাচড বাই হিউম্যান হ্যান্ডস, মানে কেউ ওভাবে ধরে দেখেনি এরকম একটা জায়গা, যেটা ফুল অফ স্ট্রেংথ, একেবারে পুরোপুরি উর্বর এবং ফুললি ফ্রেশ, এরকম একটা একখণ্ড জমি ইমাজিন করবেন। এবং যেটা হতে পারে অনেক দূরে। এটা যে খুব চোখে দেখা কাছের কোনো জায়গা হতে হবে, ইটস নট অ্যাট অল নেসেসারি। এবং এই বাগানটাতে একটা ট্রেস থাকতে পারে, একটা ছোট ব্যালকনি থাকতে পারে, এবং তার পাশে খোলা বড় উদ্যানও থাকতে পারে, বা একটা ঘর থাকতে পারে, এবং সুন্দর একটা ল্যান্ডস্কেপ থাকবে চারপাশে, দৃশ্যের মতো সুন্দর জায়গা থাকতে পারে। এবং বাগানটাতে আকৃতি রক্ষা করার জন্য কিছু ফেন্স দেওয়া যেতে পারে, এটা বাঁশের হতে পারে, বেতের হতে পারে, অথবা শুধু গাছ লাগিয়েই বাগানটাকে কিছুটা একটা বাউন্ডারিজ এর মধ্যে রাখা যেতে পারে। আর আপনি যদি ওপেন রাখতে চান, ইউ ক্যান কিপ ইট ওপেন, সেক্ষেত্রে অসুবিধা নেই। এবং জমিটা ভীষণ ফ্রেশ এবং পুরোপুরি উর্বর হবে, যেহেতু আনটাচড বাই হিউম্যান, অন্য কোনো হাতের ছোঁয়াই লাগে না, তাই পুরো শক্তিটাই জমিটা ভীষণ ভাবে বিদ্যমান ছিল। এবার আপনি আপনার ঠিক পছন্দের মতো যেই প্ল্যান্টস গুলো আপনি রোপণ করতে চান, সেই প্ল্যান্টস গুলোকে আপনি বাগানের ভেতরে রোপণ করবেন। এবং বাগানটাকে আপনি যে কোনো সময় শেপ রিশেপ করতে পারবেন, শেপ চেঞ্জ করতে পারবেন। এবং ঠিক আপনার পছন্দের, কারো কারো পছন্দ এরকম থাকতে পারে ভীষণ পাহাড়ি রঙের কালারফুল ফুলের গাছ থাকতে পারে, কেউ কেউ ছোট ছোট গুল্ম বা একটু মাঝারি সাইজের গাছ হতে পারে, কারো কারো হতে পারে যে ভীষণ সুন্দর ছোট ছোট গুল্ম জাতীয় পাতাবাহার টাইপের উদ্ভিদ থাকতে পারে। আপনি আপনার পছন্দ মতো আপনার বাগানটাকে সাজিয়ে ফেলেন। যখন তৈরি হয়ে যাবে, আপনি বাগানটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটা ওয়াটার সোর্স তৈরি করতে পারেন, নিচে ঘাস তৈরি করা যেতে পারে, এবং আপনার বর্ষার জন্য খুব কমফোর্টেবল একটা সিটকে খুঁজে নেবেন। এবং আপনি চাইলে আপনার বাগানটাতে ছোট কোনো এনিমালস, আপনার যদি পছন্দের কোনো পেটস থাকে, বিড়াল হতে পারে, কুকুর হতে পারে, বা পাখি হতে পারে, পছন্দের এনিমাল রাখতে পারেন। এবং আপনি মনে রাখবেন আপনার বাগানটাকে সবসময় পরিবর্তন করতে পারেন। এবার আমি অনুরোধ করছি, আপনি আপনার বাগানটার চারপাশে আস্তে আস্তে একটু ঘুরে এক্সপ্লোর করুন বাগানটাতে। আপনি এবং খেয়াল করুন, আপনি যখন গাছগুলো রোপণ করছেন, ওরা এত শক্তিশালী মাটি যে খুব তরতাজা হয়ে গাছগুলো বড় হয়ে উঠছে। আপনি একটু পানি দিচ্ছেন এবং গাছগুলো সবুজ তরতাজা হয়ে সজীব হয়ে যাচ্ছে। এবং চারপাশে সবুজ, ছোট ছোট ফড়িং, ভোমরা, ছোট ছোট পাখিরা হয়তো কখনো কখনো উড়ে আসছে। এবং বাতাসের অনেক ফুলের গন্ধ আছে, ছোট ছোট পাখির কিচিরমিচির ডাক আছে। এবং আপনি ইমাজিন করুন, আপনি বাগানটার সব থেকে সুন্দর একটা জায়গাতে আপনি বসে আছেন, একটা শুদ্ধ ফুলের ঘ্রাণযুক্ত বাতাস আপনার গায়ে লাগছে, এবং অ্যালাউ ইউর বডি টু ফিল দিস রিল্যাক্স এন্ড কমফোর্টেবল সেন্সেশন। নিজের শরীরটাকে অ্যালাউ করুন এই রিল্যাক্স এবং কমফোর্টেবল সেন্সেশনটা ফিল করার জন্য। এবং আপনি ঘুরে দেখুন কিছুটা সময় চারপাশটা।
এবং আপনার বডিটাকে রিল্যাক্স কমফোর্টেবল সেন্সেশনটা ফিল করার জন্য অ্যালাউ করুন। আপনি অনুভব করুন যে আপনি বাগানে যখন হাঁটছেন বা বসে আছেন, গায়ে বাতাস লাগছে, পাখির কিচিরমিচির ডাকের শব্দ শোনা যাচ্ছে, পায়ের নিচে হয়তো সবুজ নরম ঘাস আছে, যেখানে সুদিং কমফোর্টেবল জায়গাতে আপনি বসে আছেন। বাহ! এবার হয়তো অনেক রিল্যাক্স লাগছে, ভালো লাগছে। আগামী কয়েকটা সেকেন্ড সময়, আরো 1টা মিনিট সময় আপনি প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস নিতে পারেন, ফুলের সুবাস নিতে পারেন, পাখির ডাকগুলোকে শুনতে পারেন। তো নিজেকে বলতে পারেন, আমি এখন অনেক শান্ত, ধীর, স্থির এবং রিল্যাক্স। যে আমি এখন অনেক শান্ত, ধীর, স্থির এবং রিল্যাক্স। নিজেকে কয়েকবার পজিটিভ স্টেটমেন্টটা জানাতে পারেন যে আমি এখন অনেক শান্ত, ধীর, স্থির এবং রিল্যাক্স। আপনি নিজেকে জানাতে পারেন আমি এখন অনেক শান্ত, ধীর, স্থির এবং রিল্যাক্স। যে আমি এখন অনেক শান্ত, ধীর, স্থির এবং রিল্যাক্স। এবং যখন নিজেকে রেডি মনে করবেন, কিছুটা সময় পরে আস্তে আস্তে আমি আপনাকে স্বাভাবিক অবস্থায় আমার সাথে ফিরিয়ে নিয়ে আসবো, যার জন্য নিজেকে প্রস্তুত করুন। যখন নিজেকে রেডি মনে করবেন, চোখ খুলে ধীরে ধীরে আমার সাথে ফিরে আসুন। চোখ খুলে আস্তে আস্তে ধীরে ধীরে আমার সাথে ফিরে আসুন। বাহ! ধন্যবাদ জ্ঞাপন করছি। সো যখন নিজেকে রেডি মনে করবেন, চোখ খুলে ধীরে ধীরে আমার সাথে ফিরে আসুন। বাহ! ঠিক আছে। এবার একটু জাস্ট আমি একটু রেটিংটা জেনে নেই যে আপনি এখন কেমন ফিল করছেন? কোথায় আছেন? সেই মুড রেটিং স্কেলে। ওকে, 2 এ আছেন। ঠিক আছে। রিল্যাক্স থাকি। আরো কিছু রেসপন্স পেতে পারি কিনা? এখন কোথায় আছেন? এই ফিলিং স্কেলে ফিলিং থার্মোমিটারটা ও 1 ইটস আ ভেরি গুড। অনেক বুঝলাম। আপনি ভীষণ ভালো আছেন। বুঝতে পারছি। আর কেউ? ঠিক আছে। সো আমরা এবার একটু জাস্ট আমাদের নাবিল একটু চেক করবেন যে আমার পাওয়ার পয়েন্টটা দেখা যাচ্ছে কিনা। ওকে, জি, ঠিক আছে। দেখা আমরা যাচ্ছে। আমরা যেখান থেকে গতকালকে শেষ করেছিলাম যে চাইল্ড সেক্সুয়াল এবিউজ,
যে আমরা এখান থেকে আজকে লিসনটা শুরু করছি, যে অনেক মানুষ আছেন যারা আসলে ছোটবেলাতে 0 থেকে 17 বছর বয়সের মধ্যে প্রায়শই দেখা যায় যে খুব কাছের কেউ বা বাসার কেউ অথবা ক্লোজ ওয়ান্স দ্বারা কিন্তু কখনো কখনো ব্যাড টাচ বা সেক্সুয়াল ভিক্টিমাইজেশনের শিকার হয়। এই জায়গাটাতে আমরা শেষ করেছিলাম, এবং যার কনসিকুয়েন্সেস হিসেবে কিন্তু একটা বাচ্চার মধ্যে দেখা যায় প্রচন্ড রকম একটা ট্রমা তৈরি হয়ে যেতে পারে, ডিপ্রেশন তৈরি হতে পারে, সেখান থেকে অ্যাংজাইটি ডেভেলপ করতে পারে, পিটিএসডি ডেভেলপ করতে পারে, তার আদার সর্ট অফ ইনজুরিজ ডেভেলপ করতে পারে, তার সেক্সুয়ালি ট্রান্সমিটেড বিভিন্ন রকম ডিজিজ ডেভেলপ করতে পারে, এবং লং টার্ম হেলথ প্রবলেম হতে পারে। যে জায়গাটাতে আমরা আসলে কথা বলছিলাম, সো আজকে সেশনটাতেও আমরা আসলে এই যে সাইকোলজিক্যাল বিভিন্ন ডিজিজ বা ডিসঅর্ডার যে রুট কজ হিসেবে যে আদার্স ফ্যাক্টর গুলো আরো কনসিডার, সেই জায়গাগুলো আমরা আজকে বুঝছি। সো আজকে আমাদের যেই চ্যাপ্টার থেকে শুরু হচ্ছে, এটা আই থিঙ্ক আপনাদের হতে পারে যে একটু ধারণা করতে একটু কষ্ট হতে পারে যে ও এই জায়গাগুলো কি আমাদের কনসিডার হয় বা মেন্টাল হেলথের ক্ষেত্রে এগুলো কি ইম্প্যাক্ট পড়ে কিনা। আপনারা শুনেছেন কিনা যে স্পেশালি একটা বাচ্চা 0 থেকে 17 বছর বয়সের মধ্যে যখন প্রচন্ড পরিমাণে ইমোশনালি ফিজিক্যালি নেগলেক্টেড, এই জায়গাটা নিয়ে আপনাদের থটস বা আইডিয়া একটু আমি জানতে চাচ্ছি, যদি আমাকে একটু লিখে জানান ফিজিক্যালি বা ইমোশনালি কিভাবে নেগলেক্টেড হতে পারে একটা বাচ্চা। নেগলেক্ট এক্সপিরিয়েন্সটা কখন আপনাদের? মানে আমরা নেগলেক্ট কখন বলবো, কোন জায়গাটা দ্বারা আমরা নেগলেক্ট? আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটা জিনিস, যে একজন বাবা সে হয়তো কর্মব্যস্ত আছে এবং তার বাচ্চাটাকে পেছনে ও হয়তো ডাকছে, কথা বলছে, বাবা কিন্তু অ্যাড্রেস করতে পারছে না। এই বাচ্চাটা হতে পারে ওর কোন একটা আবেগের কথা ছিল, ওর কিছু শেয়ার করার কথা ছিল, অথবা ও হয়তো ভালো কিছু ভালো লাগার কথা শেয়ার করতে চাচ্ছিল, অথবা কষ্টের কিছু কথা শেয়ার করতে চাচ্ছিল। তো কিন্তু বাচ্চাটার এই ইমোশনাল নিডটা অ্যাড্রেসড হচ্ছে না। আসলে যখন কোনো একটা ইমোশনাল স্টিমুলেশন তৈরি হয়, বাচ্চারা সাধারণত ওই ইমোশনাল স্টিমুলেশনটা তার কেয়ার গিভার বা প্যারেন্ট সিস্টেমের কাউকে না কাউকে শেয়ার করতে চায়, এবং সে ওই শেয়ারের মধ্যে দিয়ে সে একটা প্রোটেকশন ফিল করে, সিকিউর ফিল করে, এবং সে তারপর আবার এঙ্গেজ হয়ে তার বেসিক্যালি তার সিকিউর ওয়ার্ল্ডটাতে ব্যাক করে, এবং সে ইজিলি তার কাজে কনসেন্ট্রেট করতে পারে। ঠিক আছে, কিন্তু যখন একটা বাচ্চা ফ্রিকুয়েন্টলি বা রিপিটেটিভলি 0 থেকে 17 বছর বয়সের মধ্যে প্রায়শই বিভিন্ন কেয়ার গিভার ফিগার অথবা তার প্যারেন্টস দ্বারা যখন ইগনোরড হয়, যখন তাকে অ্যাকনলেজ করা হয় না, যখন তাকে অ্যাড্রেস করা হয় না, বা বারবার সে নেগলেক্টেড হয়, রিজেক্টেড হয়, এই জায়গাটাকে বেসিক্যালি নেগলেক্ট বলা যায়। এখানটাতে বেসিক্যালি কেয়ার গিভাররা ওকে অ্যাডিকুয়েটলি রেসপন্স করতে পারে না, এবং যখন একটা বাচ্চা সে ইমোশনালিও নেগলেক্টেড হয়, সেটাকে ইমোশনাল নেগলেক্ট বলে, আর সে যখন ফিজিক্যালি নেগলেক্টেড হয় তখন ওই জায়গাটাকে ফিজিক্যাল নেগলেক্ট বলে। এখন ইমোশনাল নেগলেক্টে বাচ্চারা প্রচন্ড পরিমাণে ডোন্ট বিলং ফিল করে। সে ফিল করে ও আই এম নট দ্যাট মাচ সিগনিফিকেন্ট, বা আম মেবি আনলাভড, অথবা আই এম এ পার্সন হু ইজ নট বিং সো মাচ ভ্যালুড, মেবি দ্যাটস, আমি এই জায়গার জন্য সিগনিফিকেন্ট না, এবং সে তখন কিন্তু এইটা তার একটা সেলফ ইমেজের উপরে দারুণ রকম একটা নেগেটিভ প্রভাব পড়ে যেতে পারে। সো এই নেগলেক্টটাও, এটা যদি খুব পারসিস্টেন্ট থাকে, মানে কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং অনেকবার হতে থাকে, সেই জায়গাটা কিন্তু একটা ইমোশনাল ডিস্ট্রেস তৈরি করতে পারে, এবং আরো অনেক প্রলং নেগলেক্ট এক্সপিরিয়েন্স থেকে কিন্তু ইমোশনাল ট্রমা তৈরি। এবং ফিজিক্যাল নেগলেক্টটা নিয়ে একটু আপনাদের আইডিয়া জানতে চাচ্ছি, ফিজিক্যাল নেগলেক্ট আবার কেন?
কেউ কি এই জায়গাতে কানেক্টেড ফিল করতে পারছে? ফিজিক্যাল নেগলেক্ট কেমন? আমাদের চ্যাট বক্সটা কিন্তু ওপেন আছে, রাইট? প্লিজ ইউ ক্যান শেয়ার ইউর থটস এন্ড ফিলিং। আপনারা একেবারে ডিসকানেক্টেড থাকলে কেমন যেন লাগে, একটু চ্যাট বক্সটাতে লিখে পার্টিসিপেট করলে খুব ভালো হয়, যে ফিজিক্যাল নেগলেক্ট নিয়ে আপনাদের থটস বা আইডিয়াস শেয়ার করতে চান কিনা। জাস্ট অ্যান এক্সাম্পল, একটা বাচ্চা প্রচন্ড রকম ক্ষুধা পেয়েছে, কিন্তু ওকে হয়তো এনাফ খাবার দেওয়া হচ্ছে না, ও অনেক কান্না করছে, বাট ও খাবার দেওয়া হচ্ছে না, অথবা অনেক এক্সট্রিম পোভার্টির জন্য, অনেক বেশি দারিদ্রতার জন্য হয়তো প্যারেন্টাল জায়গাতে আহ ঠিক আছে, একজন হ্যান্ড রাইজ করছেন, আমরা আজকে নিব, আমরা আপনার কথা শুনতে পারি, জাস্ট জাস্ট গিভ মি মিনিটস টু এক্সপ্লেইন ইট। যখন ফিজিক্যালি ফিজিক্যাল নিড গুলা যখন বাচ্চার ইগনোরড হয়, এটা খাবার হতে পারে, এটা ওরে একটু জড়ায় ধরা হতে পারে, একটা টাইট হাগ হতে পারে, ওর জন্য একটা ভালো ড্রেস হতে পারে, এই নিড গুলো যখন কনস্ট্যান্টলি নেগলেক্টেড হতে থাকে বা ইগনোরড হয় বা রিজেক্টেড হয় এবং এই জায়গাগুলো ফুলফিল হয় না, তখন সেই জায়গাটা কিন্তু একটা মানুষের ইমোশনাল ডিস্ট্রেস তৈরি হয়। এবং একটা স্টাডিতে দেখা গেছে যে কাপলানে, নরম্যান স্টাডি যেটা হয়েছিল, ডিফারেন্ট অনেকগুলো স্টাডি আছে যে চাইল্ডহুড নেগলেক্ট, যেটা লার্জ নাম্বার অফ ইন্টারপার্সোনাল যে ডিফিকাল্টিস গুলো হওয়ার পেছনে এটা রেসপন্সিবিলিটি পালন করে, এবং কগনিটিভ, ইমোশনাল এবং বিহেভিয়ারাল যে বিভিন্ন রকম প্রবলেম গুলো এই ফিজিক্যাল বা ইমোশনাল নেগলেক্টের জন্য তৈরি হতে পারে। এবং সাবস্টেন্স এবিউজ যে প্রবলেমটা, মানে সাবস্টেন্স রিলেটেড যে, মানে এবিউজ বা ইনডিউস রিলেটেড যে ডিসঅর্ডার গুলো কিন্তু এখান থেকে ডেভেলপ করতে পারে, এবং কিছু সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ডেভেলপ। এবং প্রায়শই দেখা যায় যে যেই বাচ্চাগুলো নেগলেক্টেড হয় তাদের ভিতরে ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডেভেলপ করতে দেখা যায়। এটা আসলে রিগার্ডলেস যে এটা যে অনেক হাই ইনকাম ফ্যামিলিতেই বাচ্চারা রিজেক্টেড হয় না বা নেগলেক্টেড হয় না, অথবা শুধুমাত্র লো ইনকাম পার্সন বা লো ইনকাম ফ্যামিলিতে বাচ্চারা রিজেক্টেড হবে বা নেগলেক্টেড হবে, ঠিক এরকম না। এটা আসলে ভ্যারি করে না, এটা বেসড অন দ্য প্যারেন্ট বা প্যারেন্টাল মেন্টাল রেডিনেস বা ইমোশনাল রেগুলেশন রেডিনেস, তারপরে তাদের সোশ্যাল সিচুয়েশন, তাদের হোম এনভায়রনমেন্ট, সবকিছুর উপরে ভিত্তি করে কিন্তু বেসিক্যালি এই জায়গাটা ডিপেন্ড করতে পারে। এটা বেসিক্যালি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর সবসময় ভেরি করে না। এই জায়গাটা বোঝা গেছে কিনা, যে যে একটা প্রলং কনসিস্টেন্ট নেগলেক্ট এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ রকম একটা ইমোশনাল ডিস্ট্রেস মানুষের মধ্যে তৈরি করতে পারে, যেটা কিন্তু আমাদের বিভিন্ন রকম ডিজিজ বা ডিসঅর্ডারের ক্ষেত্রে একটা রুট কজ হিসেবে পালন করতে পারে। তো আমরা একটু পরের সেকশনটাতে যাচ্ছি, যে কোনো কোনো ফ্যামিলিতে দেখা যায় যে আহ, বাবা, মা বা কোনো কেয়ার গিভার, তারা ইটসেলফ তাদের ভেতরে মেন্টাল হেলথ ইস্যুস থাকে, মানে তাদের ভেতরে মেন্টাল হেলথ ডিসঅর্ডার থাকে। অথবা এমনও দেখা যায় যে কোনো কোনো ফ্যামিলিতে আহ যে আত্মহত্যার কিছু ঘটনা থাকে, অথবা বাবা এত প্রচন্ড রকম অ্যাংশাস বা বাবা এত অস্থির থাকে যে আনকনসিয়াসলি কিন্তু বাচ্চার মধ্যে ওই অ্যাংজাইটি বা অ্যাংশাসনেসটা প্রজেক্টেড হয়, এবং বাচ্চাটা ওইটা একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স হিসেবে পারসিভ করতে থাকে, যার ফলে কিন্তু বাচ্চাটা কখনো কখনো সে একটা মানে ডেভেলপমেন্টাল অ্যাংজাইটি বা ডিপ্রেসিভ যদি কোনো এপিসোড থাকে প্যারেন্টাল সিস্টেমের মধ্যে, ওই জায়গাটা কিন্তু সে নিজে ওইটা এক্সপিরিয়েন্স করতে পারে, এবং সে একটা ইলনেস বা ডিসঅর্ডার কিন্তু সে নিজেকে এখানটাতে আরো একটা ভাইটাল ফ্যাক্টর আছে, যে আমাদের প্যারেন্টস বা কেয়ার গিভারদের মাঝে 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 দেখা যাচ্ছে যে তাদের মধ্যে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার থাকে। মানে যখন কোনো প্যারেন্টস বা কেয়ার গিভার তারা নিজেরাই সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের মধ্যে থাকে, এবং এইটা আলটিমেটলি খুব ইজিলি কিন্তু পাস অন হয়ে নেক্সট জেনারেশনে চলে যায়, এবং এটা বেসিকলি একটা চেইন মানে তৈরি করে ফেলতে পারে, যে নেক্সট জেনারেশনে যে মানুষটা বড় হচ্ছে, সে ভালো জিনিস যেভাবে সে কপিং করে সেইম ভাবে কিন্তু
একটা ইনফ্লুয়েন্স বা একটা ইম্প্যাক্টেড এই ডিপ্রেসিভ এপিসোড অথবা সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের যে ডিফিকাল্টিস গুলো অথবা অ্যাংজাইটি রিলেটেড বা যে কোনো প্রলং সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটা কিন্তু আলটিমেটলি নেক্সট জেনারেশনে পাস অন হয়ে যেতে দেখা যায়। সো তার মানে আমাদের আমাদের যেই জায়গাটা আমরা কন্টিনিউয়াসলি চলছে এই যে ইনফরমেশন গুলো গত সেশন থেকে আজ পর্যন্ত, যে যখন একটা সিস্টেমে আলটিমেটলি কলাপস থাকে বা ডিফিকাল্টিস থাকে, এটা পাস অন হয়ে কিন্তু নেক্সট জেনারেশনের পর্যন্ত ওই ক্ষতিটা পৌঁছে যেতে পারে। তার মানে প্যারেন্টাল সিস্টেমে যদি ডেফিসিয়েন্সি থাকে বা ডিসঅর্ডার থাকে, এটা কিন্তু নেক্সট জেনারেশনে একটা ইন্টার জেনারেশনাল ট্রান্সমিশন দিয়ে পরের জেনারেশনে কিন্তু ডিজিজটা পৌঁছে যেতে পারে, যেটা কিন্তু ওয়ান অফ দ্য ভাইটাল আর একটা কোর ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমি খুব ছোট্ট করে একটা মানে এক্সাম্পল বলি এখানটাতে। আহ, যেমন সোমাটিক সিমটমস ডিসঅর্ডার অথবা কনভার্সনের বা হিস্ট্রির মতো যে যে জায়গাগুলো থাকে, দেখা যেত যে আহ, প্রচন্ড পরিমাণে আহ, বাবা এবিউসিভ ছিলেন এবং বাবা ছিলেন অনেক ড্রাগ মানে প্রচুর সে অ্যালকোহল নিত এবং বাসায় এসে সে ভীষণ রকম নিপীড়ন করতো তার মাকে। মানে একদম হরহামেশা ফিজিক্যাল টর্চার করতো, মারতো, টাকার জন্য অনেক হালকাও করতো এবং তাদের আসলে প্রচুর পিস নষ্ট হতো। বাচ্চাগুলো ভালো ফিল করতো না, বাচ্চাগুলো আসলে ভীষণ কষ্ট পেত এবং দেখা যেত যে ওই হাজবেন্ড তার ওয়াইফের সাথে রেগুলার বেসিস হবে। মাসে হতে পারে যে তার জব থেকে একটা টাকা আসার পর হয়তো প্রথম 5-6 দিন কিছু টাকা থাকতো, ওই কয়দিন একটু পিসফুল থাকতো, আর বাকি মাসে 24-25 দিনে হয়তো খুব খারাপ অবস্থা। এবং ওই মা আসলে ওই যে মাসের 1 সপ্তাহ পর থেকে বাকি যেই 3 সপ্তাহ সে কোনো মতে ধার টার করে হয়তো বা অল্প কিছু বাকি টাকি করে তার সংসার চালাতো। কিন্তু মা এত প্রেশার নিতে 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 কন্টিনিউয়াসলি একটা সার্টেন সময় সে ইমোশনালি খুব কলাপস করে এবং প্রায়শই দেখা যেত সে যখন স্ট্রেস ফিল করতো তখন সে ফেইন্ট হয়ে পড়ে যেত অজ্ঞান হয়ে। সে কোনোভাবেই এই স্ট্রেসটাকে পারসিভ করতে পারছে না। এবং ইন্টারেস্টিংলি দেখা গেছে যে বাচ্চাগুলো এগুলো দেখেছে, তারা এই ট্রমাটিক এনভায়রনমেন্টে পারসিভ করেছে, কিন্তু মাঝেই ফেইন্ট হয়ে পড়ে যেত। পরের জেনারেশনের বাচ্চাটা সে যখন বিয়ে হয়, সে যখন তার ওখানটাতে কিছু ফিমেল চাইল্ড ছিল, তারা তাদের যখন বিয়ে হয়, দেখা গেল তারা তাদের স্বামীর সাথে কোনো ঝগড়া হলে সে আবার ফেইন্ট হয়ে পড়ে যাচ্ছে। এই ইন্টারজেনারেশনাল ট্রান্সমিশনটা বুঝেছেন কিনা, যে এই জায়গাতে যখন রেজিলিয়েন্সি বা এনাফ কোপিং স্ট্র্যাটেজি বা ওই জায়গাগুলোর ওই সারপ্রাইজ ট্রমাগুলো যতক্ষণ না রিজলভ হবে আলটিমেটলি, তখন কিন্তু যেমন বাবা বা মায়ের যে ইলনেসটা আলটিমেটলি বাচ্চা বা পরের জেনারেশনে কিন্তু এখানটা ইম্প্যাক্টেড হচ্ছে। এই প্যাটার্নটা আপনারা বুঝেছেন কিনা? যদি না বুঝে থাকেন প্লিজ আস্ক মি। ওকে, আমি আশা করছি যে আপনারা সবাই বুঝতে পারছেন। তার মানে এখানটাতে কিন্তু একটা রিস্ক থাকে যে যদি ডিসঅর্ডার থাকে এটা আলটিমেটলি কিন্তু পরের জেনারেশনে বাচ্চাদের এটা দেখা যায়। কিন্তু যদি এখানটাতে এই জায়গাটা ট্রিট না হয় বা এটা যদি সারপ্রাইজ থেকে যায়, এটা কিন্তু মোটামুটি বলা যেতে পারে যে পরের জেনারেশনটা কোনো না কোনো ওয়েতে মানে কিছুটা হলেও ইম্প্যাক্ট। এবং একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখা গেছে যে পোস্ট ন্যাটাল যে ডিপ্রেশনটা, যে পোস্ট ন্যাটাল যে ডিপ্রেশন আপনার প্রায়শই হয় যে একজন একজন প্রেগনেন্ট মাদার সে তার বাচ্চাটা যখন পৃথিবীতে আসে, এরপরের অধিকাংশ অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে একটা পোস্ট ন্যাটাল ডিপ্রেশন অ্যাসোসিয়েটেড থাকে, যেটা তার লং টার্ম একটা ইমোশনাল কগনিটিভ বিহেভিয়ার প্রবলেম বাচ্চাদের মধ্যে কিন্তু সে পাস অন করে দিতে পারে একজন মা। এবং প্যারেন্টস সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার ক্যান হ্যাভ নেগেটিভ ইম্প্যাক্ট অন দ্য চিলড্রেন, ইনক্লুডিং লোয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস এন্ড মোর ডিফিকাল্টিস ইন দ্য একাডেমিক। এমনও দেখা গেছে যে এই বাচ্চারা যে তাদের প্যারেন্টাল সিস্টেমে তাদের সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের ব্যাপারটা থাকে, তাদের মানে একাডেমিক পারফরমেন্স অনেক লো থাকে, যেটা একটা স্টাডি হয়েছিল 2017-তে এবং মুরি এবং কোপারের 1997 স্টাডিতে দেখা গেছে এই কনসিকুয়েন্সেস। সো আমি একটু নেক্সট যাচ্ছি, যে উইটনেসিং ডোমেস্টিক ভায়োলেন্স। এই জায়গাটা মানে আসলে প্রচন্ড পরিমাণে আমাদের সোশিও ইকোনমিক সিচুয়েশনে প্রচন্ড রকম, যে আমাদের কমিউনিটিতে দেখা যায় প্রায়শই প্রায়শই একটা বাচ্চা বেসিকলি সে দেখে যে তার বাবা মা ঝগড়া করছে
ঝগড়া তো শুধু ঝগড়ার মধ্যেই লিমিটেড থাকছে না, এই জায়গাটাতে একটা সার্টেন সময়ে তারা কিন্তু এই ভায়োলেন্সের ভিক্টিমাইজ একটা সিচুয়েশনে পড়ে যাচ্ছে। সে হয়তো ছোট বাচ্চাটা, তার এনাফ ক্যাপাবিলিটি থাকে না, সে হয়তো প্রোটেক্ট করতে পারে না, কিন্তু বাবা মা কিন্তু প্রায়শই তারা ঝগড়া করতে করতে মারামারির দিকে চলে যেতে পারে। যখন কোনো একটা বাচ্চা এরকম ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে দেখে তার বাবা মাকে, যেটা কিন্তু বাচ্চাটার ভেতরে প্রচন্ড রকম নেগেটিভ ইমোশনাল ডিস্ট্রেস তৈরি করে, এবং সে নিজেকে ভালো রাখতে পারে না। একটা স্টাডি হয়েছিল বাংলাদেশে, যেখানে দেখা গেছে মেন men who had witnessed father to mother violence were also 1.3 times more likely endorse attitudes justified by spousal abuse. মানে প্রায় আমাদের 1.3% বাচ্চারা দেখা গেছে যে এই স্পাউজাল এবিউজটা ওরা পারসিভ করতে থাকে। এবং যখন একটা বাচ্চা এই প্রচন্ড সিগনিফিকেন্টলি এই ডোমেস্টিক ভায়োলেন্স বা এবিউজের জায়গাটা দেখতে থাকে, সে কিন্তু একটা স্ট্রেস বা নেগেটিভ যে স্ট্রেসটা কিন্তু তার মধ্যে তৈরি হয়, এবং রিপিটেটিভ দেখার মধ্য দিয়ে প্যাটার্নটা কিন্তু কখনো কখনো বাচ্চাটা কপি করে ফেলে ইটসেলফ। বাচ্চাটা সে যখন, যদি ছেলে বাচ্চা সে বিয়ে করলো, সে আবার তার বউকে পিটায়। অথবা একজন ফিমেল কিন্তু সে প্রচন্ড পরিমাণ আনহ্যাপিনেস থেকে সে কিন্তু আবার সেম এবিউজটা কিন্তু সে তার হাজবেন্ডের মধ্যে করতে পারে। তার মানে এখানটাতে এই প্যাটার্নটা বা চেইনটা যদি না ছেঁড়া যায়, এই যে ডোমেস্টিক ভায়োলেন্স বা এবিউজের চেইনটা যতক্ষণ না পর্যন্ত ছেঁড়া যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাচ্চারা আলটিমেটলি আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আপনার এই চ্যাপ্টারটা আমি একটু জাস্ট একটু কানেক্ট করে দিচ্ছি। আমাদের প্রথম আর আজকের সেশনটা বেসিকলি আমাদের বিভিন্ন রকম যে রুট কজেস আছে আমাদের ডিসঅর্ডার গুলোর পেছনে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার পেছনে যে রুট কজেস গুলো থাকে, এবং রিসার্চ যে ইনফরমেশন গুলো বলে যে দিজ আর দ্য সিগনিফিকেন্ট রিজন, এই এই সিগনিফিকেন্ট রিজন গুলো মানুষের বিভিন্ন রকম ডিজিজ বা ডিসঅর্ডারের ক্ষেত্রে রোল প্লে করে থাকে। আমরা প্রথম দুটো ক্লাসে সেই জায়গাগুলো রাখার চেষ্টা করেছি। এখন এই জায়গাগুলো শেয়ার করার মানে হচ্ছে একটাই, যে আমরা নিজেরা যারা এই জায়গাতে পার্টিসিপেট করছি, ওই মানুষগুলো যেন সচেতন ভাবে আমরা অ্যাটলিস্ট নিজেকে হেল্প করতে পারি, এবং আমার ক্লোজ ওয়ান্স কেউ যদি ইনফরমেশন দ্বারা বেনিফিটেড হয়, সেই জায়গাটা হতে পারে যে আমি বেনিফিটেড করার চেষ্টা করতে পারি। ঠিক আছে? এবং যেই বাচ্চারা এই জায়গাতে, যে আপনাদের আর কোনো প্রশ্ন আছে না? এখানে ইসলাম এবং এবং আরেকটা স্টাডিতে 2017-এ দেখা গেছে যে এই বাচ্চারা সাধারণত তারা ডোমেস্টিক ভায়োলেন্স দেখে, তারা অনেক হায়ার কগনিটিভ সাইকোলজিক্যাল এবং ইমোশনাল চ্যালেঞ্জেস ফেস করে তাদের লেটার লাইফে, এবং তাদের মধ্যে ডিপ্রেশন তৈরি হয়ে যেতে পারে, এবং অ্যাংজাইটি রিলেটেড বিভিন্ন রকম ডিসঅর্ডার ডেভেলপ হতে পারে, এবং সেটা থেকে তাদের মধ্যে ইটিং প্রবলেম তৈরি হতে পারে, অথবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের সিমটমস কিন্তু তাদের মধ্যে তৈরি হতে পারে। এবং একটা লং টার্ম যখন পারসিস্টেন্টলি এই জায়গাটা চলতে থাকে, যেটা তাদের মধ্যে একটা ইন্টারজেনারেশনাল সাইকেল অফ এবিউজ তৈরি হতে পারে। এবং সেটা যদি ট্রিটেড না হয়, মানে একটা ছোট বাচ্চার যখন তার একটা ইনজুরি হলো, ওটা যদি ওই ইমোশনাল উন্ড গুলো যদি হিল না হয়, আলটিমেটলি সে কিন্তু পরের জেনারেশনকে ভিক্টিমাইজ করে ফেলবে। সো আমরা একটু নেক্সট একটা চ্যাপ্টারে যাচ্ছি, যে এটা হলো অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স এর আরেকটা ক্যাটাগরি, ছোট বাচ্চাদের 0 থেকে 17 বছর বয়সের মধ্যে, যে সাডেন সেপারেশন ফ্রম এ লাভ। যখন একজন বাচ্চা বা এক বা একাধিক বাচ্চা থাকে একটা ফ্যামিলিতে, কিন্তু দেখা যায় যে বাবা মার ভেতরে এত রিলেশনশিপের কোয়ালিটি লো হয়ে গেছে, অথবা তারা নিজেরা এতই খারাপ ফিল করছে যে তাদের ভেতরে এত ফ্রিকুয়েন্টলি ঝগড়া হচ্ছে, তারা নিজেদের ভেতরে তারা নিজেরা ইমোশনালি একেবারে রেগুলেটেড না, এবং আলটিমেটলি ঝগড়া করতে 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 বা ওই জিনিসটা প্যাচ আপ না হতে হতে একটা সময় কখনো কখনো বিচ্ছেদের মতো জায়গাগুলো যখন দেখা যায়। আর বিচ্ছেদের সব থেকে বড় ওয়ার্স্ট ভিকটিমটাই হয় বেসিক্যালি বাচ্চাগুলো। কারণ আমাদের যে সিস্টেম আছে, অ্যাকর্ডিং টু আমাদের ল রিগার্ডিং দ্য কাস্টডি, বিভিন্ন রকম ডিফিকাল্টি একটা বাচ্চা কিন্তু ফেস করতে থাকে। হয়তো একটা সার্টেন সময় মানে মায়ের কাছে থাকে, বা একটা সময় পরে বাবা ওই বাচ্চাটাকে নিয়ে যেতে চায়।
মানে এই যে ছোট্ট একটা ইমোশনাল মাইন্ড, ওই জায়গাতে এই যে একটা টানা হেঁচড়া, ডানে না বামে, বামে না ডানে, কোন দিকে যাবে, বাচ্চাটা আসলে ভীষণ রকম একটা ইমোশনালি খুব ডিপ একটা স্ট্রেসরের মধ্য দিয়ে যেতে থাকে। যেই রকম এই সেপারেশন থেকে কিন্তু একটা ভীষণ রকম ডিফিকাল্ট ইমোশনাল এক্সপিরিয়েন্স থেকে তার পরবর্তী লাইফে তার বিভিন্ন ইন্টেন্স ফিলিং এর জন্য, একটা ইন্টেন্স গ্রিফ এবং লসের মধ্যে দিয়ে যাওয়ার জন্য কিন্তু তার ভিতরে বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ডিজিজ বা ডিসঅর্ডার ডেভেলপ। এবং কখনো কখনো এমনও হয়েছে যে প্যারেন্টসরা এরকম প্রায়শই বলে, আপনারা হয়তো শুনেছেন, বাচ্চাদেরকে বলা হয় এবং তারা ওই অনেক গিল্ট ফিল করতে থাকে যে শুধুমাত্র তোর জন্যই, আজকে শুধুমাত্র তোর জন্যই হলে তোর এই বাপের সাথে সংসার করছে, তুই যদি আজকে না হইতে আমার এই সংসার করা লাগতো না, সারা জীবন আমার ঝগড়া বা মার খাওয়া লাগতো। এই জায়গাটা বাচ্চাদেরকে এত খারাপ ভাবে এফেক্ট করে, ওরা এত গিল্ট ফিল করে, ওরা ভীষণ রকম কষ্ট পেতে থাকে এইরকম কথাগুলোর জন্য। আপনার কি কখনো, জানি হয়তো আমাদের সমাজে কেউ না কেউ এই কথাটা শুনেছে, এটা কিন্তু প্রায়শই শোনা যায় যে কিছু কিছু প্যারেন্টসরা বলে যে তোর জন্য শুধুমাত্র সংসারটা করছে। এখানটাতে মা হয়তো ব্লেম করছে, কিন্তু বাচ্চাটার ভেতরে এমন একটা টক্সিক ইমোশনাল পয়জন হয়তো দিয়ে দিচ্ছে, বাচ্চাটা সারা জীবন সে গিল্ট ফিল করতে থাকে যে আমার মায়ের জন্য, আমার জন্য আমার মা সারা জীবন একটা আনহেল্পফুল বা আনহ্যাপি সংসার আছে। তো এই যখন এরকম একটা সাডেন সেপারেশন বা লাস্ট ওয়ানের কাছ থেকে মানুষ মানে একটা ফ্যামিলিকে ভেঙে দিতে দেখা যায়, সেই জায়গাটা কিন্তু কখনো কখনো একটা বড় রকম ডিজিজ বা ডিসঅর্ডারের ক্ষেত্রে একটা রোল প্লে করে। এবং যদি একটু পরের জায়গাটাতে যাই, যে এখন একটা ইউনিসেফের একটা রিপোর্ট অনুযায়ী দেখা গেছে প্রায় আমাদের 33 মিলিয়ন চিলড্রেন 18 বছর বয়সের কমে যাদের মধ্যে পোভার্টি দেখা যায়, এবং 56% অফ চাইল্ড পপুলেশন আর লিভিং বিলো দ্য ইন্টারন্যাশনাল পোভার্টি লাইন। তার মানে কি ভয়ঙ্কর একটা রেট। এবং যখন একটা পোভার্টি বা প্রচন্ড রকম ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটা বাচ্চা ছোটবেলা থেকে রিসিভ করতে থাকে, সে কিন্তু বিভিন্ন রকমের হতে পারে যে ইমোশনাল নেগলেক্ট এক্সপিরিয়েন্স করতে পারে, সে বিভিন্ন রকম ফিজিক্যাল নেগলেক্ট এক্সপিরিয়েন্স করতে পারে, সে হয়তো খাবারে কষ্ট হতে পারে, বা তার বিভিন্ন রকম দৈনন্দিন জীবনে যে সাপ্লাইজ বা ম্যাটেরিয়ালস গুলো দরকার ছিল ওই জায়গাতে কিন্তু লেস অ্যাভেলেবিলিটি থাকতে পারে, যার ফলে কিন্তু একটা ওয়ার্সেন একটা ফিজিক্যাল, একটা ইমোশনাল ওয়েলবিং কিন্তু এই জায়গাতে কখনো কখনো বাধাগ্রস্ত হতে দেখা যায়। এবং বিভিন্ন রকমের ডিফিকাল্টিস কিন্তু পারসিস্ট করে, যারা মানে বিলো প্রভার্টি লাইনে, যারা মানে ভীষণ রকম দারিদ্রতার সম্মুখীন হয়, তাদের ভেতরে কিন্তু পরবর্তীতে দেখা যায় পারসিস্টেন্টলি তাদের মধ্যে অ্যাংজাইটি বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। যেটা আমি আমার অপিনিয়ন থেকে বলছি না, যেটা ব্রুকস এবং গানের একটা স্টাডি ছিল 1997 সেই স্টাডিতে দেখা গেছে যে প্রভার্টি লাইনের নিচে বসবাস করলে পুয়ার চিলড্রেনের মাঝখানে একটা পারসিস্টেন্ট অ্যাংজাইটি বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার কিন্তু ডেভেলপ হতে দেখা যায়। সো এটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম ডিজিজ বা ডিসঅর্ডার ডেভেলপ করার ক্ষেত্রে আরেকটা খুব সিগনিফিকেন্ট পয়েন্ট। এবং শেষের দিক হলো রেসিজম এন্ড ডিসক্রিমিনেশন। এই জায়গাটা নিয়ে আপনাদের নিজেদের কোনো আইডিয়াস আছে নাকি? ও, হাউ ক্যান উই ম্যানেজ অফ ডোমেস্টিক ভায়োলেন্স চাইল্ড? অনেক সিগনিফিকেন্ট একটা কোশ্চেন, আমরা এই কোশ্চেনটাকে অ্যাকনলেজ করছি। আমরা আজকে শেষের দিকটাতে এই জায়গাটা আমরা উত্তর করার চেষ্টা করি। রেসিজম এবং ডিসক্রিমিনেশন নিয়ে আপনাদের কোনো থটস এন্ড ওপিনিয়ন, এই জায়গাটা একটু আহ বুঝতে হবে যে শ্রেণী বা বৈষম্য, উপরের তলায় হয়তো গরুর মাংস রান্না হচ্ছে হাড়ি খোলা, নিচের তলার মানুষটা হয়তো ঘ্রাণ পাচ্ছে, ঝোলও পাচ্ছে না বা এক টুকরা মাংস পাচ্ছে না। এই যে ক্লাসিজম, ধনী গরিব, কেউ ছেঁড়া গেঞ্জি পরা, কেউ কোট পরা, কেউ হয়তো একটা ছাপড়ি ঘরের মধ্যে থাকছে, কেউ 6 তলা বিল্ডিং এর 3 তলায় হয়তো এসি রুমে আছে। এই যে ক্লাসিজম, এই যে ডিসক্রিমিনেশন, বিভিন্ন শ্রেণী বৈষম্যের জন্য কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যে 2020 এবং এবং 2023 কিছু আলাদা আলাদা সিগনিফিকেন্ট স্টাডিতে দেখা গেছে যে এই রেস এবং এই শ্রেণী বৈষম্যের জন্য নেগেটিভ মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ কন্ডিশনের উপরে এফেক্ট পড়ে। এবং আরো কিছু দেখা গেছে যে
74% যারা রিস্ক টেকিং বিহেভিয়ার বেড়ে যেতে দেখা গেছে। এবং এটা আরেকটা সিগনিফিকেন্ট পয়েন্ট যে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে যখন রেসিজম বা ডিসক্রিমিনেশনটা মানে এক্সপিরিয়েন্স করতে থাকে একটা বাচ্চা, সেক্ষেত্রে তাদের 63% তাদের ভেতরটাতে সাবস্টেন্স এবিউজ ডিসঅর্ডারের সম্ভাবনা বেড়ে যায়। এবং যাদের 61% মেন্টাল হেলথ আউটকামসটা অনেক পুয়ার বা তাদের ভেতরে অসুস্থ হয়ে যাওয়ার একটা প্রবণতা। বোঝা গেছে কতটা ভয়ঙ্কর একটা রেসের ইম্প্যাক্ট, ডিসক্রিমিনেশনের ইম্প্যাক্ট। এই যে সাদা কালো যে পার্থক্য গুলো, এটাও একটা ভয়ঙ্কর রকমের কিন্তু নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এবং কমিউনিটিতে যে ভায়োলেন্সের জায়গাটা আছে, আমাদের কমিউনিটিতে প্রায়শই দেখা যায় যে খুব হতে পারে যে ফাইন্যান্সিয়ালি খুব ডেপ্রাইভ কিছু বাচ্চা আছে যারা ডিস্ট্রেস এনভায়রনমেন্টে হয়তো বড় হয়েছে, এবং ওদের এই জায়গাটাতে হয়তো এনাফ মানে অ্যাভেলেবিলিটি অফ ফুডস থাকে না, বা ওদের শেল্টার থাকে না। তখন ওরা ওদের নিজের জীবনটাকে বাঁচানোর জন্য বিভিন্ন রকম ভায়োলেন্স এবং বিভিন্ন রকম গ্যাংয়ে ইনভলভ হতে পারে, পলিটিক্যাল আনরেস্ট সিচুয়েশনের ভিতরে সে ইনভলভ হতে পারে। ইভেন তো বিভিন্ন রকম ক্লিনিক্যাল মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কিন্তু সে করতে পারে। এবং এমনও দেখা গেছে যে আমাদের কিছু কিছু জায়গাতে বাচ্চাদেরকে যাদেরকে ব্যবহার করা হয়, মানে ওয়েপন ওয়েপন ক্যারি করার জন্য তাদেরকে ব্যবহার করা হয়, ওদেরকে বিভিন্ন রকম ড্রাগ সেলার্স হিসেবে ব্যবহার করা হয়, ওদের বিভিন্ন ব্ল্যাকমেইল মানি কালেক্ট করার জন্য ওদেরকে ব্যবহার করা হয়। এবং পলিটিক্যাল ভায়োলেন্সের মধ্যে ওরা কিন্তু কখনো কখনো পড়ে যায়, এবং ওরা বিভিন্ন রকমের কনস্ট্রাক্ট ভায়োলেন্স, জাস্ট অ্যান এক্সাম্পল, যে ওরা আইজ্যাক করতে হবে, ওরে ক্ষতি করতে হবে, বা ওরে মারতে হবে, এরকম বিভিন্ন রকমের কন্ট্রাক্ট ভায়োলেন্স কিন্তু ওদের দ্বারা হয়। আর এই কন্ট্রাক্ট ভায়োলেন্সে যারা শিকার হয়, এটাও কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে আমাদের বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ডিস্ট্রেসের জন্য। এবং যারা এইরকম কনস্ট্রাক্ট ভায়োলেন্সের মধ্যে পড়ে বা এই ভিক্টিমাইজ সিচুয়েশনের মধ্যে পড়ে, তাদের বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, স্পেশালি ফিয়ার, অ্যাংজাইটি, ডিপ্রেশন বা হেল্পলেসনেস বা হোপলেসনেস, ইমোশনালি উইথড্রল বা সোমাটিক সিমটমস কিন্তু তৈরি হতে পারে। এটা একটা সিগনিফিকেন্ট পয়েন্ট। এবং আমরা এতক্ষণে মোটামুটি অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের যে ইম্প্যাক্ট গুলো আছে সেই জায়গাগুলো শেষ করলাম। আপনারা বুঝেছেন কিনা যে আমাদের টোটাল 10টা ফ্যাক্টর ছিল, সেই জায়গাগুলোকে আমরা এতক্ষণে শেষ করলাম। এই জায়গাতে একটু জাস্ট একটু আমি আপনাদের কাছে আসতে চাই, আপনাদের এই জায়গাগুলো নিয়ে কোনো প্রশ্ন আছে কি? এরপরে আরো কিছু কারণ আছে যেটা বেসিক্যালি আমাদের বিভিন্ন রকম মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের পিছনে কারণ হিসেবে কাজ করে। ইজ দেয়ার এনি কোশ্চেন? আপনাদের কোনো প্রশ্ন আছে, বা আপনারা বুঝেছেন কিনা একটু হ্যাঁ বা না রেসপন্স করতে পারেন। নো কোশ্চেন, ভেরি গুড, ঠিক আছে। বুঝেছেন? ইয়েস অর নো? ও, কারণগুলো জানতেন না, আজকে জানলাম। ইয়া অ্যাবসলিউটলি। আমাদের আসলে কারণগুলো জানাটা ভীষণ জরুরি, যে আমাদের বিভিন্ন রকম কারণেই তো মানুষ অসুস্থ হয়। কোনো কারণ ছাড়া একজন মানুষ কি জন্য অসুস্থ হয়, বা কি জন্য সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে পড়ে যাবে, সেই কারণগুলো থাকার জন্যই কিন্তু সে বিভিন্ন রকম একটা ডিজিজ বা ডিসঅর্ডার কিন্তু পাস অন হচ্ছে তার মধ্যে। এবং ওই 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 ছোট বাচ্চাদের তো ওদের রেজিলিয়েন্স ক্যাপাসিটি কম থাকে, তখন বিলো রেজিলিয়েন্স ক্যাপাসিটি থেকে সে হয়তো অসুস্থ হয়ে যাচ্ছে। তো ওইটা যতদিন আনট্রিটেবল থাকছে বা যতদিনে চিকিৎসা হচ্ছে না, আলটিমেটলি সে কিন্তু একটা ডিসঅর্ডার ক্যারি করছে ভেতরে। সো এরপরে আরো কতগুলো খুব ভাইটাল ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ডিজিজ বা ডিসঅর্ডারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানে কোম্পানি হিসেবে কাজ করে। তার মধ্যে হলো
মেডিকেল কন্ডিশনস গুলো কিছু কিছু সময় দেখা যায় কোনো কোনো মানুষ ক্রনিক অনগোয়িং মেডিকেল কন্ডিশন এসে যায়, যেমন ট্রমাটিক ব্রেইন ইনজুরি, কারো কারো ক্যান্সার যারা টার্মিনাল পেশেন্টস, এবং লং টার্ম আনকন্ট্রোল ডায়াবেটিস। এরকম ক্রনিক ইলনেস গুলো, ডিজিজ গুলো প্রায়শই দেখা যায় যে একজন মানুষের ভেতরটাতে ক্লাসিফাইড যেই ডিসঅর্ডার গুলো আছে, মেন্টাল ডিসঅর্ডার, সেই জায়গাগুলো তৈরি হয়ে থাকে। এখানে আহ ছোট্ট একটা এক্সাম্পল আমি বলতে চাই যে এক্সাম্পল যে একজন মানুষকে দেওয়া হলো যে ইউর অন দ্য লাস্ট স্টেজ অফ ক্যান্সার, এবং আপনি হয়তো পৃথিবীতে খুব অল্প কিছুদিন বেঁচে আছেন, এবং ওই মানুষটা হয়তো অনেক স্বপ্ন ছিল তার সন্তান সন্ততি তাদের ভালো সময় দেখবে, কিছু গুড টাইমস বা গুড টার্মস এর মধ্যে দিয়ে যাবে। কিন্তু সেই মানুষটা নিজে বুঝতে পারছে যে আস্তে আস্তে শরীরের সমস্ত এনার্জি হয়তো ফুরিয়ে আসছে, এবং সে হয়তো খুব বেশি দিন আর এই পৃথিবীতে নাই। ওই মানুষটা হয়তো এখন অ্যাকসেপ্টেন্সি তৈরি হয় না। আসলে এরকম একটা সার্কামস্টেন্সেস, এরকম একটা পরিস্থিতি এই মানুষটাকে কেমন ফিল করাতে পারে, একটু কি একটু এমপ্যাথি দেওয়া যায় কিনা, এই জায়গাটা একটু কানেক্টেড ফিল করা যায় কিনা, ওই মানুষটা কি তার জন্য খুব নর্মাল থাকা মানে খুবই কি কমফোর্টেবল বা ইজি এইরকম একটা পরিস্থিতিতে, একটা ক্রনিক সিচুয়েশনে। এটা যারা আমরা খুব আসলে সামনে থেকে কাজ করি, আমরা কখনো কখনো এরকম কিছু টার্মিনাল মানুষকে দেখি, তাদের যে একটা হাই অ্যাক্টিভ স্ট্রেস থাকে, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে, কষ্ট থাকে, এবং ক্রনিক যে একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যায়, ওই জায়গাটা আসলে তাদের সামনে না বসলে, তাদের লাইফের এক্সপিরিয়েন্সেস গুলো না শুনলে ওইভাবে ডিপলি আসলে এম্প্যাথাইজ করাও ডিফিকাল্ট যে তারা আসলে কতটা ইমোশনাল একটা vulnerable সিচুয়েশনের মধ্যে আছে। এবং এরকম ক্রনিক মেডিকেল কন্ডিশনস গুলো কিন্তু আমাদের বিভিন্ন রকম সিম, হয়তো ডিরেক্ট বিভিন্ন রকম মেন্টাল ডিসঅর্ডার, অথবা কতগুলো ক্লাসিফাইড সিমটমস কিন্তু দেখা যায়। এর ভেতরে ডিপ্রেশন হতে পারে, কারো কারো অ্যাংজাইটি বা অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে, বাইপোলার হয়তো শিফট হতে পারে, মেনিয়াতে শিফট হতে পারে, বা আদার্স অন্যান্য কিছু মেডিকেল সিমটমস এর মধ্যে দিকে শিফট হতে পারে। সেটা আসলে খুব আহ ডিফিকাল্ট একটা জায়গা। মেডিকেল কন্ডিশনে আরো একটা ইনফরমেশনে দেখা গেছে যে 40% of the respondents with several mental illness had physical মানে comorbidities. ও মানে প্রায় 42% মানুষ যারা মেন্টাল ইলনেস ফেস করেন তাদের প্রায় 28.47% ডায়াবেটিক্স দেখা গেছে, যার 26.45% হাইপারটেনশন দেখা গেছে, এবং অবেসিটি দেখা গেছে 6.06%। এবং আর একটা স্টাডিতে দেখা গেছে যে 50% of the patient with advanced cancer meet criteria of psychiatric disorder। মানে কত ভয়ঙ্কর দেখতে একটা অবস্থা। মানে প্রায় 50% অফ দ্য পেশেন্ট যাদের অ্যাডভান্স ক্যান্সার মানে অ্যাডভান্স ক্যান্সার স্টেজে থাকে, তাদের ভেতরটাতে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গুলো, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বেসিক্যালি এটাকে মেজর যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার গুলোকে মিন করা হয়েছে, যার মধ্যে মোস্ট কমন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার প্রায় 11 থেকে 35% পর্যন্ত, এবং মেজর ডিপ্রেশন 5 থেকে 26% পর্যন্ত, জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার 3.2% থেকে 5.3% পর্যন্ত, এবং প্যানিক ডিসঅর্ডার প্রায় 4.2%, এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার দেখা গেছে 2.4%। আপনি প্রশ্নটা জানিয়ে রাখেন আমাদেরকে, আজকে আমাদের শেষের দিকটাতে আমরা প্রশ্নের উত্তর করার চেষ্টা করবো, আমাদের গত সেশনে এবং আজকের সেশনে।
কোনো অসুবিধা নেই, ইউ ক্যান সেন্ড আস দ্য কোশ্চেন। নাবিল, একটু জাস্ট প্লিজ কালেক্ট দিস কোশ্চেন, ইনবক্সে যে প্রশ্নগুলো আসছে আপনি একটু কালেক্ট করে রাখুন। জি। Sure. এবং আরেকটা খুব কমন একটা জিনিস, যে আমরা আসলে আজকে আহ, আমাদের সেশনটা এইভাবে প্ল্যান করা যে আমরা ইনিশিয়াল সেশনস গুলোতে আমরা প্রত্যেকটা রুট কজেস জানানোর চেষ্টা করি। যে মানুষের তো হয়তো প্রায়শই বলা যায় বিভিন্ন সাইকোলজিক্যাল ডিজিজ বা ডিসঅর্ডার কেন ডেভেলপ, বা কারণগুলো কি পেছনে। আমরা আসলে প্রথম দুইটা সেশনের প্ল্যানই হচ্ছে এই কারণগুলোকে জানা, যে কি কি কারণে হয়, যার ফলে কিন্তু একটা দারুণ অ্যাওয়ারনেস ডেভেলপ করা যাবে যে এই কারণগুলো যখন মানুষ কিছুটা ইগনোর করে চলবে, অথবা ওই জায়গা থেকে সে হয়তো যদি ভিক্টিমাইজ হয়ে থাকে বা অসুস্থ হয়ে থাকে অলরেডি, সে কিন্তু একটা চিকিৎসা নেওয়ার হয়তো জায়গা বা ওই ওই ইনসাইটটা অ্যাটলিস্ট খুঁজে পাবে। পরবর্তী আরেকটা কারণ যেটা দেখা গেছে যে ইউজ অফ অ্যালকোহল অ্যান্ড ড্রাগস, এই জায়গাটাও কিন্তু একটা কারণ হিসেবে কাজ করে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল ডিজিজ বা ডিসঅর্ডারের। এখানটাতে স্টাডি যেই জায়গাগুলো বলে দেয়ার ইজ নো প্রবলেম দ্যাট অ্যালকোহল ক্যান মেক ওয়ার্স, মানে অ্যালকোহল টেকিং যে কোনো একটা সাইকোলজিক্যাল প্রবলেমকে মোর মোর ওয়ার্স সিচুয়েশন, এবং বিভিন্ন রকম মুড ডিসঅর্ডার, অ্যাংজাইটির পার্টিকুলারলি কমন, যাদের ভেতরে অ্যালকোহল রিলেটেড ডিপেন্ডেন্স ইস্যু থাকে। এবং সাবস্টেন্স কিন্তু ডিরেক্টলি একটা মেন্টাল হেলথ প্রবলেমের কজ হিসেবে কাজ করে, যেটা একটা সোশিও ইকোনমিক্যাল স্ট্রেস তৈরি করে, একটা আনএমপ্লয়মেন্ট তৈরি করতে পারে, এবং ডিসফাংশনাল রিলেশনশিপ তৈরি করতে দেখা যায়। এখানটাতে একটা ছোট্ট এক্সাম্পল বলতে চাই যে আমি আমার সুযোগ হয়েছিল মানে আহ, আহ, একটা কেস দেখার, যেখানটাতে দেখা গেল যে তাদের ভেতরটাতে যখন অ্যালকোহল ইনটেক ছিল, তাদের তিনটা চারটা বাচ্চা ছিল, ওই বাবার অ্যালকোহল ইস্যুটা, মায়ের অ্যালকোহল ইস্যুটা পুরো তিন চারটা বাচ্চার মধ্যে পরবর্তীতে বিভিন্ন রকমের ডিজিজ এবং ডিসঅর্ডার কিন্তু ডেভেলপ করেছে। সো এই জায়গাটা আসলে ভীষণ রকম ডিফিকাল্ট, কারণ যখন একটা প্যারেন্টস তারাই ইমোশনালি প্রচন্ড ডিস্টার্ব থাকে, ডিস্ট্রেস থাকে, তাদের নিজেদের ইমোশনাল কোনো রেগুলেশন থাকে না, ওই স্ট্রেসটা তো পাস অন করে আলটিমেটলি বাচ্চাকে। তখন ওরা আসলে ওইটা নিতে নিতে আর হয়তো একসময় অ্যাকোমোডেট আর করতে পারে না নিজের ইমোশনাল স্ট্রেসটার সাথে, তখন সে কিন্তু নিজে নিজে অনেক বেশি ইনজুর্ড হয়ে পড়তে পারে। এবং এই জায়গাতে আরো একটা জিনিস দেখা যায় যে যে সাবস্ট্যান্স অ্যাবিউজ কিন্তু বিভিন্ন রকম আনএমপ্লয়মেন্ট এবং ডিসফাংশনাল রিলেশনশিপ তৈরি করতে পারে। এবং স্টাডি সাজেস্ট এ লিঙ্ক বিটুইন অ্যালকোহল, ক্যানাবিস অর টোবাকো আর ইনক্রিজ রিস্ক অফ ডিপ্রেশন এবং অ্যাংজাইটি। যেটা একটা স্টাডি 2018 এর, যেটা দেখা গেছে যে যে আমাদের ডিপ্রেশন এবং অ্যাংজাইটি রিলেটেড যে ডিফিকাল্টিস গুলো আছে, সেক্ষেত্রে অ্যালকোহল, ক্যানাবিস এবং টোবাকো ইনডিউস এই জায়গাটাতে একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। তার মানে আমাদের হয়তো অনেকেরই আমরা ডিপ্রেসিভ এপিসোডের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন ডিপ্রেশন কিন্তু বিভিন্ন জায়গা থেকে তৈরি হতে পারে, আপনারা এই আইডিয়াস গুলো ডেভেলপ করতে পারছেন কিনা। এটা শুধুমাত্র যে একেবারে ফ্যামিলি ফ্যাক্টর থেকে হবে তা কিন্তু না, এটা বিভিন্ন ইমোশনাল ফ্যাক্টর থেকে হতে পারে, এটা মেডিকেল কোনো মানে ইলনেস থেকে হতে পারে, ক্রনিক ইলনেস এর জন্য হতে পারে, এটা সাবস্টেন্স এবিউজ থেকে হতে পারে, এটা একটা ডিস্ট্রেস গ্রোয়িং এক্সপিরিয়েন্স থেকে হতে পারে, বিভিন্ন রকম সোশিও ইকোনমিক্যাল সিচুয়েশনের জন্য হতে পারে। মানে এই যে মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্টস গুলো আপনারা বুঝতে পারছেন কি, যে একটা মানুষ হতে পারে যে সে হয়তো এমডিডি ডায়াগনোসড হয়েছে অথবা ডিপ্রেসিভ পুরো এপিসোড তার মধ্যে দেখা গেছে, বাট সে কিন্তু ডিফারেন্ট রিজনে কিন্তু তার ভেতর ডিপ্রেসিভ এপিসোড দেখা যেতে পারে। এবং আরেকটা জিনিস দেখা গেছে যে হ্যাভিং ফিলিং অফ লনলিনেস অর আইসোলেশন, লনলিনেসটা জেনারেলি প্রচন্ড পরিমাণে এটা অ্যাডোলেসেন্স যারা থাকে, যারা যারা ছোট ইয়াং চিলড্রেন থাকে, ওরা কিন্তু প্রচন্ড পরিমাণে অ্যাডোলেসেন্স থাকে। এটা হয়তো আমাদের একটা কন্ট্রোল একটা আইডিয়া আছে, ও শুধুমাত্র বয়স্ক বা শেষ বয়সটাতে মানুষ হয়তো গিয়ে লনলি হয়ে যায়, তা একেবারেই না। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, ওরাও কিন্তু প্রচন্ড পরিমাণে লনলি ফিল করতে পারে।
এবং যারা লনলি ফিল করে তাদের অধিকাংশ মানুষই ডিপ্রেসিভ সিমটমস এর মধ্যে দিয়ে যেতে পারে। এবং তাদের প্রায়শই দেখা যায় তারা অনেকে অনেক আনহ্যাপি থাকে, অনেক লেস স্যাটিসফাইড থাকে, এবং তাদের মধ্যে ভীষণ রকম একটা প্যাসিমিস্টিক থট কাজ করতে থাকে। এবং এই লনলিনেস ইটসেলফ একটা ডিপ্রেশনের সাবসেট হিসেবে কাজ করে। মানে একটা ইমোশনাল, খুব হাই ইন্টেন্স ইমোশন যেটা লনলিনেস, যেটা থেকে ডিপ্রেশনের সাবসেট হিসেবে কিন্তু দেখা যেত। এই ডিফারেন্ট যে ফেনোমেনন বা ডাইনামিক্স গুলো আছে একটা ডিজিজ বা ডিসঅর্ডারের, এই জায়গাগুলো কিন্তু একটু আমাদের, যারা আমরা এখানটাতে আছি, একটু আমরা সচেতন হয়ে দেখতে পারি। এটা সচেতন না হলে আসলে আমরা হয়তো নিজেকেও হয়তো প্রোটেক্ট করতে পারবো না, অথবা আমরা আমাদের পরিবারটাকে প্রোটেক্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট। এবং লনলিনেস আরো কিছু কনসিকুয়েন্সেস হিসেবে দেখা গেছে যে লনলিনেস লিঙ্ক টু এ মোর দ্যান এ টুফোল্ড রিস্ক অফ ডিমেনশিয়া। মানে লনলিনেস থেকে ডিমেনশিয়া যাদের প্রায়শই দেখা যায় ফিফটিজ এর পরে, তাদের জীবনে কিছু আর মনে থাকে না, রিসেন্ট কোনো মেমোরি থাকে না, সব ভুলে যেতে থাকে, একেবারে মেমোরি লস হতে থাকে। এই জায়গাগুলো কিন্তু একটা টুফোল্ড রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, যেটা একটা কগনিটিভ ডিক্লাইন, মানে কগনিটিভলি একটা মানুষ তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলাটা, এটা আসলে তার প্রচন্ড রকম একটা আনকমফোর্টেবল জিনিস, যে তার কিচ্ছু মনে থাকে না। সে ডিমেনশিয়াতে এরকমও দেখা যায় যে সে একটু আগে একটা কাজ করলো, 5 মিনিট আগে, এখন তার মনে নাই। তাদের প্রায়শই দেখা যায় বিভিন্ন জিনিসপত্র হারিয়ে যায়, কিছু মনে থাকে না। আসলে এই মানুষগুলো যখন কাছ থেকে যারা দেখে, বা যেই মানুষগুলো কন্টিনিউসলি এটা এক্সপিরিয়েন্স করতে থাকে, সে হয়তো মাত্র টয়লেট করে বের হলো, তার খেয়াল নাই সে টয়লেটে গিয়েছিল কিনা, সে আবার হয়তো টয়লেটে যাওয়ার জন্য ইনিশিয়েট করছে। আসলে এই কষ্টটা যারা পাশ থেকে এক্সপিরিয়েন্স করে, ওরা কিন্তু কখনো কখনো খুব এক্সট্রিমলি দেখার ফলে ওরা কিন্তু সেকেন্ডারি ভিকটিম হয়ে যেতে পারে। একটা সেকেন্ডারি ভিকটিমাইজ, মানে একটা ট্রমাটিক ভিকটিম হিসেবে কিন্তু ওরা কখনো জায়গাটা, তার নিজেরও ট্রমাটাইজ হয়ে যেতে পারে এত ডিফিকাল্ট লাইফ সিচুয়েশন। এবং একটা ডিগ্রিজ অফ সুইসাইডাল আইডিয়েশন বা প্যারাসুইসাইডাল রিস্ক কিন্তু এই বিভিন্ন ডিগ্রিজ অফ লনলিনেস থেকে মানুষের মধ্যে দেখা যেতে পারে, যেটা একটা স্টাডিতে দেখা গেছে। এবং ভেরিয়াস পার্সোনালিটি ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ লনলিনেস, আমাদের ভেতরে যাদের মূলত পার্সোনালিটি রিলেটেড যে ডিসঅর্ডার গুলো আছে, মানে পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু লনলিনেস এর একটা ডিপ অ্যাসোসিয়েশন দেখা গেছে। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে, সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু লনলিনেসটা একটা ভাইটাল ফ্যাক্টর হিসেবে রোল প্লে করে থাকে। মানে লনলিনেস এর জায়গাটা কিন্তু আসলে খুবই মারাত্মক একটা প্রভাব ফেলতে পারে। এবং মানুষ, আপনারা নিজেরাই জানেন যে কি কি কনসিকুয়েন্স বা কি কি কারণ আসলে লনলি হয়ে যেতে পারে। এটা একটা ডিটাচমেন্ট থেকে হতে পারে, এটা সেপারেশন থেকে হতে পারে, অথবা বড় কোনো অ্যাক্সিডেন্ট থেকে সে হয়তো তার পুরো স্বজন হারিয়ে ফেলতে পারে। এরকম বিভিন্ন পরিস্থিতিতে ও হতে পারে, ব্রেকআপ থেকে হতে পারে, সেপারেশন থেকে হতে পারে, এবং সে তার শিফটিং এর জন্য হতে পারে। এমনও দেখা গেছে যে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হিসেবে যারা প্রথমবার ফ্লাই করে, ওরা হয়তো কানাডাতে চলে গেছে বা কেউ এসি তে চলে গেছে, ওরা গিয়ে দেখা যায় যে প্রচন্ড রকম লনলি ফিল করে কিন্তু যাওয়ার পরে, শিফট করার পরে। এবং ভীষণ রকম একটা অ্যাডজাস্টমেন্ট ডিফিকাল্টিজ এর ভিতর দিয়ে কিন্তু ওই টাইমে যেতে থাকে। ওই সময় মানুষগুলো কিন্তু অনেক দারুণ সাপোর্ট দরকার, সাপোর্টটা না পেলে কিন্তু ওরা এখান থেকে কিছু এপিসোডিক ডিসঅর্ডারের মধ্যে কিন্তু ওরা পড়ে যেতে পারে। এই জন্য আমরা একটু থটফুল থাকতে পারি এই জায়গায়। এবং লাস্ট আরেকটা ফ্যাক্টর, যে অনেক আনফেভারেবল যে সোশ্যাল সিচুয়েশন, আমাদের ইকোনমি, আনফেভারেবল ইকোনমিক জিও পলিটিক্যাল সিচুয়েশন, এনভায়রনমেন্টাল সার্কামস্টান্সেস, পোভার্টি থেকে, আমাদের আমাদের খুব ডিফিকাল্ট জব স্ট্রেইন থেকে, এবং সোশ্যাল অনেক ভায়োলেন্স থেকে, এবং রিস্ক এক্সপিরিয়েন্সিং থেকে, বিভিন্ন রকমের সোশ্যাল সিচুয়েশন যা বিভিন্ন রকম রিস্কি সিচুয়েশন দেখা যায়, ওই জায়গাটা থেকে কিন্তু আমাদের আনস্পেসিফাইড আনস্পেসিফাইড বিভিন্ন রকম আনফেভারেবল সোশ্যাল ডিফিকাল্টিজ এর জন্য কিন্তু বিভিন্ন রকমের মেন্টাল হেলথ
কন্ডিশন দেখা যেতে পারে। এবং আমরা এতক্ষণে এসে আমরা বিভিন্ন রকম কারণে যে মানুষের বিভিন্ন রকম সাইকোলজিক্যাল ডিজিজ বা ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে, এই জায়গাতে এসে আমরা শেষ করলাম। এই জায়গাটা আপনাদের এতক্ষণ পর্যন্ত জায়গাটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? আমরা কিছু কোশ্চেন দেখতে পাচ্ছি। যারা আমাকে চ্যাট বক্সে কানেক্ট করছেন আমি আসলে এপ্রিসিয়েট করছি, অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের কাছে। যেটা যেটা আসলে আমাদের একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন শো করে, যেটা একটা সর্ট অফ রেসপেক্ট করা। সো আমি এপ্রিসিয়েট করছি আপনাদের পার্টিসিপেশন। থ্যাংক ইউ। আপনাদের যে কোনো প্রশ্ন আমরা আজকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাদের বেশ কিছু প্রশ্ন আছে, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে এই জায়গাতে জিজ্ঞেস করতে পারেন। আর আপনারা আমার সাথে আছেন তো, একটু হ্যাঁ বলে জানাতে পারেন। আমি চ্যাট বক্সে কিছু লেখা দেখলে বুঝতে পারছি ও অ্যাটলিস্ট আপনারা সাথে আছেন। ওনাদের তো সন্দেহ হয় মাঝে মাঝে যে আপনারা আছেন তো কলে। শোনা যায়? ও হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আমরা আসলে, হয় না যে একটা রোগ আছে বা অসুখ হয়ে গেছে, ভীষণ রকম অসুস্থ হয়ে গেছে, ওর কি কিছু ইম্প্যাক্ট মানুষের মধ্যে পড়বে না? এখন ওর কোন কোন ডোমেইন, যেই মানুষটা অনেক নানাবিধ কারণে অসুস্থ হয়ে গেছে, খুব কষ্টে আছে, বা সে অনেক কষ্টের মধ্যে পড়ে গেছে, তার কিছু ইম্প্যাক্ট কিন্তু তার বিভিন্ন ডোমেইনে পড়ে। তো এই ইম্প্যাক্টটা নিয়ে একটু জাস্ট আমি আপনাদের ধারণা জানাচ্ছি, একটু বলুন তো। এই যে ডোমেইন আছে ছয়টা, স্পেশালি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, ফিজিক্যাল হেলথ ইম্প্যাক্ট, সোশ্যাল ওয়েলবিং ইম্প্যাক্ট, একাডেমিক ওয়ার্ক বা পারফরমেন্স ইম্প্যাক্ট, এটা কোয়ালিটি লাইফের উপর ইম্প্যাক্ট, এবং রিস্ক অফ সাবস্টেন্স অ্যাবিউজ বা সুইসাইডের ক্ষেত্রে। এই জায়গাটা নিয়ে আপনার কোনো প্রি আইডিয়া আমাকে শেয়ার করতে চান, নাকি আমি আসলে ইনফরমেশন সামনে দিকে যাই? একটা জায়গাতে কেটে গেলে যেভাবে রক্ত বের হয়, কষ্ট পায় মানুষটা, ব্যথা পায়, ঠিক সেরকম যখন একজন মানুষ একটা সাইকোলজিক্যাল ডিজিজ বা ডিসঅর্ডারের মধ্যে দিয়ে যাবে, তার কিন্তু লাইফের, প্র্যাকটিক্যাল লাইফের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, ইমোশনাল ইম্প্যাক্ট পড়তে পারে। এই জায়গাগুলো আমরা একটু ডিটেল আলোচনা করছি এই চ্যাপ্টারটাতে। সো সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের কোন কোন জায়গাগুলো দেখা যায়, যে বিভিন্ন রকম ডিজিজ বা ডিসঅর্ডারের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হিসেবে যে একটা পারসিস্টেন্ট ফিলিং অফ স্যাডনেস দেখা যেতে পারে, অ্যাংজাইটি বা এমটিনেস এর জায়গাটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হিসেবে দেখা যেতে পারে, ইমোশনাল আনস্টেবিলিটি দেখা যেতে পারে, মুড সুইং দেখা যেতে পারে এই জায়গাটাতে, এবং ইমোশনাল রেগুলেশনসটা মানুষ একেবারে হারিয়ে ফেলতে পারে, এবং কনসেন্ট্রেশন এবিলিটি কমে যায়। এই জায়গাটা প্রায়শই দেখা যায় যে আমি এখন আর ফোকাস করতে পারি না, এখন আর মনোযোগ দিতে পারি না, বা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অনেক বেশি কষ্ট হয়। সো এই জায়গাটা কিন্তু সাইকোলজিক্যাল, রোগের কি কি ইম্প্যাক্ট আমাদের লাইফে পড়ছে, এই জায়গাটা একটু বুঝতে পারছি। ইম্প্যাক্টটা হচ্ছে যে প্রভাবগুলো পড়ছে তার বিভিন্ন ডোমেইনে, ক্ষতিগুলো যে হচ্ছে, এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিন্তু খুব খারাপ একটা প্রভাব, যে একেবারে সে নিজে কগনিটিভ ফাংশনাল জায়গাটা হয়তো ইম্পেয়ার্ড হয়ে যায়, যার ফলে সে কিন্তু রাইট ডিসিশন নিতে পারে না। আরেকটা জিনিস দেখা যায় যে অনেক ইরেশনাল বিলিফ, অনেক অযৌক্তিক বিশ্বাস হয়তো সে ক্যারি করছে, যেটা তার ক্ষেত্রে খুব একটা নেগেটিভ রোল প্লে করতে পারে, এবং তার এভরিডে পারফরমেন্স এর ক্ষেত্রে কিন্তু ডিফিকাল্টি সে ফেস করতে পারে। যেমন সে কাজে অনীহা বা প্রোক্রাস্টিনেশন করছে অনেক বেশি, হয়তো নেগেটিভ ম্যালাডেটিভ কোপিং স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু দেখা যেতে পারে। এবং বিহেভিয়ারাল চেঞ্জের জায়গাটা দেখা যেতে পারে, সোশ্যাল উইথড্রন হতে পারে, এবং একটা ল্যাক অফ এনার্জির মতো ব্যাপার হতে পারে, যে ফ্যাটিক হয়ে যেতে পারে ভীষণ রকম, এবং তার স্লিপিং সাইকেলটা অনেক চেঞ্জ হয়ে যেতে পারে, তার ইটিং প্যাটার্ন বদলে যেতে পারে সাইকোলজিক্যাল ইম্প্যাক্টে, এবং তার নিজের সেলফ স্টিম কমে যেতে পারে, সে অনেক গিল্ট ফিল করতে পারে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট গিল্টের মধ্যে সে হয়তো আছে, এবং এখান থেকে কখনো কখনো সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট থেকে সে একটা ডিপেন্ডেন্স, অ্যালকোহল বা সাবস্টেন্স অ্যাবিউজের দিকে সে ঝুঁকে যেতে পারে, এবং
যেটা কখনো কখনো রিস্ক বাড়ায় এবং সুইসাইড বা হোমিসাইডের মতো যে টেন্ডেন্সি গুলো, সেলফ হার্মের মতো যে জায়গাগুলো, এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হিসেবে দেখা যেতে পারে। আ- এবং একটু আমরা ফিজিক্যাল ইম্প্যাক্টটাকে দেখার চেষ্টা করি যে এই যে অসুস্থতাটা কি কি শারীরিক জটিলতা তৈরি করে। দেখা গেছে মেন্টাল হেলথ ডিসঅর্ডার সাচ ডিপ্রেশন এন্ড অ্যাংজাইটি আর লিঙ্কড টু অ্যান ইনক্রিজ রিস্ক অফ করোনারি হার্ট ডিজিজ, নন ফ্যাটাল বা ফ্যাটাল স্ট্রোকস। মানে মানুষ যে প্রায়শই আপনারা শোনেন ও অনেক, ও হার্ট অ্যাটাক করছে, ও তো স্ট্রোক করছে, এইগুলোর পিছনে কিন্তু কখনো কখনো ডিপ্রেশন একটা বা অ্যাংজাইটি ভাইটাল একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা কিন্তু একটা শারীরিক অসুখ। সমস্যাটা কিন্তু নিতান্তই শারীরিক বায়োলজিক্যাল, বাট এটার পেছনে একটা স্ট্রং লিঙ্ক থাকতে পারে মেন্টাল বিভিন্ন রকম ডিজিজ বা ডিসঅর্ডার। এবং আরেকটা 2014 আরেকটা স্টাডিতে দেখা গেছে there is a strong link between diabetics and mental health disease. The research find out diabetics associated with anxiety, eating disorder, psychosis and cognitive impairment. আসলে আমি তথ্যগুলোকে অনেক সোর্স থেকে নিয়ে নিয়ে বলার চেষ্টা করছি, আমি নিজে থেকে মন গড়া কোনো উক্তি বলার চেষ্টা করছি না। বিভিন্ন স্টাডি খুঁজে 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 এই জায়গাগুলোকে তৈরি করা হয়েছে। পরে সোশ্যাল যে ইম্প্যাক্টটা দেখা যায়, যে সামাজিক জীবনে এই বিভিন্ন ডিজিজ বা ডিসঅর্ডার কি প্রভাব পড়তে পারে। দেখা যায় এই যে লনলিনেসটা বা লনলি হওয়ার পিছনেই হয়তো এই এই ডিজিজের জন্য সে হয়তো লনলি হয়ে গেছে, সে হয়তো প্রচন্ড রকম ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে। ডিপ্রেশন হয়তো ওয়ান অফ দ্য ভাইটাল ফ্যাক্টরই হচ্ছে যে তার ইন্টারেস্ট কমে যাবে, সে তার জীবনটাকে এনজয় করবে না এবং সে নিজেকে কর্নার করে ফেলবে, একদম কর্নারে ঠেলে দিয়ে নিজে হয়তো একা ঘরের মধ্যে বন্দি হয়ে যায়। এবং ডিপ্রেশনের ক্ষেত্রে এরকম হয়, তার মনে হয় যে শরীরটা বিছানার সাথে মনে হয় একটা গ্লু বা আঠা দিয়ে লাগাই ফেলছে, তা উঠতে ইচ্ছা করে। আর এই জায়গাটাতে কি হয়, একটা মানুষ যখন কন্টিনিউসলি বিভিন্ন সোশ্যাল সিচুয়েশন থেকে নিজেকে ইগনোর করা শুরু করবে বা সে মিশতে পারবে না, তার কাছে মনে হবে সোশ্যালি মানুষ মনে হয় আমাকে অনেক নেগেটিভলি জাজমেন্ট করছে, তখন তার কিন্তু পুরো সোশ্যাল সিস্টেমটা কলাপস করবে, ভেঙে পড়বে। একবার হুড়মুড় করে যখন ভেঙে পড়ে যাবে, সে তো নিজেকে কোনোভাবে এই পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবে না। একটা দারুণ রকমের সোশ্যাল ইম্প্যাক্ট, এই যে ফাংশনাল রিলেশনশিপের যে একটা ইম্প্যাক্ট বা সম্পর্কগুলো যে নষ্ট হয়ে যায়, কখনো কখনো কিন্তু ডিজিজ বা ডিসঅর্ডারের জন্যই হয়ে থাকে। এবং মানুষটা কিন্তু এই আরেকটা সোশ্যাল ইম্প্যাক্ট দেখা যায় যে প্রবাবলি সে খুব পুয়ার মেন্টাল হেলথের অধিকারী হচ্ছে। এবং এমনও দেখা গেছে যে কখনো কখনো বিয়ের প্রতি অনীহা প্রকাশ করতে পারে। এটা একটা স্টাডিতে দেখা গেছে যারা সোশ্যাল রিলেশনশিপ খারাপ হয়ে যায়, তারা নিজে বিয়ে করতে চায় না, তারা উইথড্র করে এবং তারা ডিসপ্রপোর্শনেটলি অনেক শাই হয়, অনেক বেশি লাজুক হয় এবং প্রায়শই প্রায় সিচুয়েশন থেকে সে কিন্তু নিজেকে সরিয়ে ফেলে। আসলে এই অ্যাভয়েডেন্স বা ইগনোরেন্স, এটা তো লাইফের ওই রিয়েল ডিস্ট্রেসটাকে সে হয়তো হ্যান্ডেল করতে পারবে না। অ্যাভয়েডেন্স তো সার্টেন কমফোর্ট দিচ্ছে, কিন্তু লং রানে কিন্তু যখন একটা ইন একেবারে ইম্পেয়ার্ড সোশ্যাল ইম্প্যাক্ট বা একেবারে তার সোশ্যালি ফুলি ডিসফাংশনাল হয়ে যাওয়াটা কিন্তু বড় রকমের একটা ডিস্ট্রেস বা ডিফিকাল্টি, যেটা ডিসঅর্ডার ডায়াগনোস হওয়ার জন্য কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর হিসেবে কিন্তু এই সোশ্যাল রিলেশনশিপটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। তারপরে আরেকটি জিনিস দেখা যায় যে একাডেমিক পারফরমেন্স লো হয়ে থাকে। আমাদের প্রায়শই প্যারেন্টসরা তারা প্রচুর পরিমাণে এই জায়গাটা প্রশ্ন করেন যে আমার বাচ্চাটার একাডেমিক পারফরমেন্স তো লো কেন, ও পড়াশোনায় আগে অনেক ভালো করতো, এখন তো আর আগের মতো ভালো করছে না, আগে রেজাল্ট ওর অনেক ভালো ছিল, এখন আর ওর আগের মতো ভালো রেজাল্ট নাই। এই যে একাডেমিক পারফরমেন্সটা যে এফেক্ট করছে বা ইম্প্যাক্টেড হচ্ছে, এটা কিন্তু বিভিন্ন রকমের ডিজিজ বা ডিসঅর্ডারের জন্য হতে পারে। এবং এখানটাতে কিছু ফ্যাক্ট বেস ইনফরমেশন হলো যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ফলে অবশ্যই ইমোশনাল কগনিটিভ সোশ্যাল ইম্পেয়ারমেন্টস হয়, যার ফলে
একেবারেই তার একাডেমিক পটেনশিয়াল কমে যায় এবং সে কখনো কখনো স্কুল ত্যাগ করে বা ইউনিভার্সিটি ত্যাগ করে, সে আর ক্লাসে কনসেন্ট্রেট করতেই পারে না। এবং এরকম ক্ষেত্রে দেখা যায় এই যে মেজর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হলে সে আসলে খুব ডিফিকাল্ট তার এই ডিপ থট দিয়ে পড়াশোনা করা এবং ওটাকে মেনটেন করার জন্য যে মেডিকেশনস গুলো থাকে সেই জায়গাটা অনেক অসহযোগিতা করে থাকে একজন মানুষকে বেসিক্যালি। তার মানে কি, একটা একাডেমিক লাইফ কিন্তু রিস্কের মধ্যে পড়ে যেতে পারে। এবং কখনো কখনো আরো কিছু মানে আরেকটি স্টাডিতে দেখা গেছে যে কোনো সময় কো আকারিং ডিপ্রেশন, অ্যাংজাইটি সিমটমস, ইটিং ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ দ্য লোয়ার জিপিএ, মানে যারা যারা লোয়ার জিপিএ পাচ্ছে বা সিজিপি অনেক লো, তারা হয়তো ভেতরে ভেতরে একটা ডিসঅর্ডারের ভেতর দিয়ে সে তো সাফার করছে। এবং অ্যাংজাইটি বা মুড ডিসঅর্ডার গুলো সিগনিফিকেন্টলি কিন্তু কখনো কখনো ড্রপ আউটের পেছনে কারণ হিসেবে কাজ করতে পারে। এবং এডিএসডি হ্যাজ এ স্ট্রঙ্গার ইফেক্ট অন দ্য একাডেমিক আউটকামস ইন দ্য সেকেন্ডারি স্কুল। আর সেকেন্ডারি স্কুল থেকে যারা অনেক লো পারফর্ম করছে বা রেজাল্ট খারাপ করছে, এডিএসডি ওয়ান অফ দ্য ভাইটাল রিজন। তার মানে বোঝা যাচ্ছে যে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট কিভাবে আস্তে আস্তে শারীরিক, মানসিক, একাডেমিক পারফরমেন্স কে একদম লো করে ফেলতে পারে। এবং কাজের ক্ষেত্রে এতগুলো ডোমেইন এফেক্ট করছে, আর কাজের ক্ষেত্রে এফেক্ট করবে না তা তো হয়ই না। প্রায়শই দেখা যায় যে একেবারে ডিফিকাল্ট একটা রিজন হিসেবে মানুষটা কিন্তু বেকার হয়ে যাচ্ছে, সে হয়তো আর পারফর্ম করতে পারছে না, অথবা সে রেজিগনেশন না নিলেও হয়তো অফিস থেকে তাকে ফোর্স মানে রেজিগনেশন দিয়ে দিচ্ছে। এবং আরেকটা খুব বাজে রকমের ইম্প্যাক্ট হলো, সিরিয়াস ইম্প্যাক্ট হলো, মানুষ মানে আনপ্রোডাক্টিভ হয়ে যাওয়া, খুব বাজে ভাবে তার কাজের জায়গাটাতে ভোকেশনাল জায়গাটা নষ্ট হয়ে যাওয়া, তার ভেতরে প্রোডাক্টিভিটি অনেক বেশি কমে যেতে পারে, তার ভেতরে অনেক পুয়ার ডিসিশন মেকিং এর জায়গাটা তৈরি হতে পারে, এবং স্টাফ অ্যাটিটিউড কিন্তু খুব বাজেভাবে বদলে যেতে পারে, এবং লো মোটিভেশন দেখা যেতে পারে, সে হয়তো ইজিলি বার্ন আউট হয়ে যাচ্ছে, এবং লঙ্গার ওয়ার্ক আওয়ার্সে সে হয়তো আর প্রপারলি আউটপুট দিতে পারে না, এবং তার ইউজুয়াল প্রয়োজনীয় টাইমের থেকে হয়তো অনেক বেশি সময় লাগে তার প্রপার আউটপুট দেওয়ার জন্য। তার মানে বলা যেতে পারে যে ভোকেশনাল লাইফটাও একটা খুব বাজে রকমের ইম্প্যাক্টের মধ্যে দিয়ে যায় বিভিন্ন রকম ডিজিজ বা ডিসঅর্ডারের ইম্প্যাক্ট হিসেবে। আরো একটা জায়গা দেখা গেছে কোয়ালিটি লাইফ, কোয়ালিটি লাইফের ক্ষেত্রে একটা দারুণ রকমের কিন্তু বাধা হিসেবে বিভিন্ন রকম মেন্টাল ডিসঅর্ডার গুলো রোল প্লে করতে থাকে। এবং তার পুরো লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে, সে হয়তো ফোকাস না হয় বিভিন্ন রকম ডিসওরিয়েন্টেড হয়ে সে একটা ডিফিকাল্ট ডিস্ট্রেসের মধ্যে কিন্তু পড়ে যেতে পারে। এবং সে হতে পারে যে তার লাইফস্টাইলে এখন অ্যালকোহল কনজাম্পশন, হতে পারে সে আনরিয়ালিস্টিকলি অনেক বেশি টোব্যাকো সিকিং এর দিকে অনেক পড়ে গেছে। এবং হায়ার মর্টালিটির রিস্ক দেখা গেছে যারা বিভিন্ন রকম ডিজিজ বা ডিসঅর্ডারের মধ্যে পড়ে, ওরা খুব ওয়ার্সেন টাইম পাস করে এবং তাদের কোয়ালিটি টাইমটা তাদের জীবন থেকে কমে। এবং আরেকটা ফ্যাক্টর, সুইসাইড, মানে সুইসাইডাল রিস্ক অনেক বেশি বেড়ে যায়। মোস্ট অফ দ্য সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে সুইসাইডের একটা হায়ার রিস্ক হিসেবে ওই মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এবং প্রত্যেক বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রিপোর্টে দেখা গেছে সারা পৃথিবীতে প্রায় 7 লক্ষাধিক মানুষ মারা যাচ্ছে প্রত্যেক বছর সুইসাইড করে, যা একটা ভাইটাল ফ্যাক্টর কিন্তু বেসিক্যালি বিভিন্ন রকম ডিসঅর্ডারের ক্ষেত্রে, মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার গুলো একটা ভাইটাল রোল প্লে করে। যেটা কিন্তু এমন খুব একটা ইন্টারেস্টিং স্টাডি দেখা গিয়েছিল, আমাদের খুব একটা গুড ফাউন্ডেশন ওরা করোনার সময় একটা স্টাডি করেছিল যে করোনায় যত মানুষ মারা যায় বা যতজন মানুষ বাংলাদেশে মারা গিয়েছিল ওর থেকে বেশি ও বছরও মারা গিয়েছে সুইসাইডের ফলে। সুইসাইড নিয়ে কিন্তু এত মানে থটফুল ডিসকাশন হয় না, বা সুইসাইডটা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়া প্রমোশনের ক্ষেত্রে একটু তারাও যেইভাবে প্রমোট করে বা যেইভাবে করা উচিত ছিল রিপোর্টিং গুলো ওইভাবে করছে না। কখনো কখনো সুইসাইডটাকে এমন ভাবে প্রমোট করে যে ওটাকে খুব এনকারেজড, হয়তো ভুল ক্রমে হয়ে যায়, যার ফলে কিন্তু ওটাকে দেখার ফলে অনেক মানুষ কিন্তু সুইসাইড, এইটাও আরেকটা ইম্প্যাক্ট।
আর আমরা আজকে মোটামুটি আজকের সেশনে কোশ্চেনের অ্যান্সার সেশনে যাওয়ার ঠিক আগের স্টেজটাতে আছে। তো হোয়াট আর দ্য কি ইনসাইট ইউ হ্যাভ গেইন টুডে, হোয়াট আর দ্য সিগনিফিকেন্ট থিং ইউ হ্যাভ লার্ন টুডে? একটু জাস্ট ইনবক্সে আমি এখন চলে আসছি, একটু আপনাদের কাছে জানতে চাই। তো হোয়াট ইউ হ্যাভ গেইন টুডে, যদি একটু জাস্ট জানান ইনবক্সটাতে। আমরা এবং এবং এখন চাইলে আপনারা রিসেন্ট যে কোশ্চেন গুলো আছে প্লিজ আমাকে প্রশ্নগুলো জানাতে পারেন। আমরা আজকে আমাদের প্রেজেন্টেশন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এবার কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। আপনারা আছেন? ওকে, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে একটু জানাতে পারেন। ও, আমাদের আজকে কিছু প্রশ্ন এসেছে, আমি তো প্রশ্নে যাচ্ছি। চ্যাট বক্সে যে প্রশ্নগুলো এসেছিল আমি তার মধ্যে প্রথম একটা প্রশ্ন করছি, হাউ ক্যান উই ম্যানেজ অফ ডোমেস্টিক ভায়োলেন্স চাইল্ড? আসলে এই জায়গাটাতে না আহ ম্যানেজ না করে তো উপায় নাই। যে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, এটা খুব সহজ উত্তর, যে বাচ্চার সামনে কোনোভাবে ভায়োলেন্ট কোনো অ্যাটিটিউড না করা। ডোমেস্টিক ভায়োলেন্স যে বাচ্চাটা যখনই দেখছে তখন সে তো খুব খারাপ ফিল করছে, বাচ্চাটা নিজে খুব খারাপ ফিল করছে, এবং ও কিন্তু ওই ডিস্ট্রেসটা পারসিভ করছে। আর ডোমেস্টিক ভায়োলেন্স থেকে বাচ্চাদের বাঁচানোর জন্য মেইন সোর্সটাই হলো ঝগড়াই করা যাবে না বাসার মধ্যে। যে কোনো মতের মতানৈক্য হচ্ছে বা মতের দ্বন্দ্ব হচ্ছে বা ম্যাচিং হচ্ছে না, প্লিজ ঝগড়া করেন না। আপনার প্রচন্ড রকম খারাপ সিচুয়েশন হলে এখানটাতে একদম মেন্টাল প্রফেশনালস এর কাছে যেতে পারেন। ওখানটাতে আহ নিজে একটু আহ নিজে চাইলে নিজের হেল্প সিকিং বিহেভিয়ারটাকে ইনক্রিজ করতে পারেন, যার ফলে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সটা করা যায়। এটা একেবারে খুব ক্লিয়ার কাট অ্যান্সার, যে এখানটাতে আপনার ডোমেস্টিক ভায়োলেন্সটা বাচ্চাদের সামনে করা যাবে। তারপরে আমাদের আরেকটা কোশ্চেন এসছে, ভাই আই আন্ডারস্ট্যান্ড ইউর হোল টপিক্স, I face some kind of situation such as discrimination issue and other negligence. Now my question is, what to do? এই জায়গাটা না মানে মানে এক কথার উত্তর নয়। কারণ আপনার এই এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে যাওয়ার ফলে আপনার কতটুকু ক্ষতি হয়েছে বা কতটুকু ইন্টেন্স মানে ইম্প্যাক্ট করেছে আপনার উপরে, সেই জায়গাটা জানতে পারলে হতে পারতো যে আপনাকে আরো একটু স্পেসিফিকলি উত্তর দেওয়া যেত। তবে একটা জিনিস হচ্ছে, মানুষ যখন অনেক বেশি ডিসক্রিমিনেটেড হয়, অনেক বেশি নেগলিজেন্সের শিকার হয়, যেই জায়গাটা মানুষটাকে ইমোশনালি খুব লেস বিলং ফিল করায়, কখনো কখনো ডোন্ট এক্সিস্ট ফিল করায়, কখনো কখনো লেস ভ্যালুড ফিল করায়, আনওয়ার্দি ফিল করায়, অথবা সে ইমোশনালি খুব ভালনারেবল থাকতে পারে, তার সেলফ ইমেজ বা লো কনফিডেন্স ইস্যু তৈরি হয়ে যেতে পারে। এবং এই জায়গাগুলো যদি কোনো ইম্প্যাক্ট বা এফেক্টের মধ্যে অলরেডি পড়ে যায় বা ভিকটিম সিচুয়েশন হয়, এক্ষেত্রে রিকমেন্ডেড হলো একটা টেইলার্ড এক্সপিরিয়েন্স নেওয়া, আপনি কোনো প্রফেশনালস এর হেল্প নিতে পারেন। কিন্তু ইউজুয়ালি পারসিস্টেন্ট এবং লম্বা সময় থেকে যখন একজন মানুষ সে নেগলেক্টেড হয়, সে ডিসক্রিমিনেশনের শিকার হয়, রিজেক্টেড হয়, ফ্যামিলি সিস্টেম থেকে লেস ভ্যালুড হয়, তখন তার ভেতরে কিন্তু একটা ডেভেলপমেন্টাল ট্রমা জেনারেট হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেক্ষেত্রে নিজে যদি অলরেডি ট্রমার ভিকটিম হয়ে থাকেন, সেক্ষেত্রে নিজে প্রফেশনাল হেল্প সিক করা, নিজেকে এই দশা বা পরিস্থান থেকে মানে এই জায়গাটা থেকে মুক্ত করা উচিত। আপনারা কি ভার্বালি কোনো প্রশ্ন করতে চান? আমাদের গত সেশনে কিছু প্রশ্ন ছিল, আমি কি প্রশ্ন করছি। মেন্টাল হেলথ কে মেবি বেটার ওয়েতে কিভাবে কেয়ার করা যায়, এইসব ট্রিক্স এন্ড হ্যাকস। আসলে মেন্টাল হেলথ কে অনেক বেটার ওয়েতে, যেভাবে অনেক সেলফ কেয়ার করতে হয়। আর আমাদের যে বুট ক্যাম্পের লাস্ট ক্লাসটা, ওই জায়গাতে সেলফ কেয়ার রিলেটেড খুব ভালো ইনফরমেশন থাকছে। আপনি কি কিভাবে সেলফ কেয়ার করতে পারেন, যে সেলফ কেয়ারটা একটা লাক্সারি না, নিজেকে ভালো রাখার জন্য বেশ কিছু কেয়ার অ্যাক্টিভিটি আছে, এবং নিজেকে যত্ন নিলেই তো আপনি ভালো রাখতে পারবেন। সেই জায়গাটা বেসিক্যালি আমরা কিন্তু লাস্ট ক্লাসেও থাকবে। তবে সেলফ কেয়ার সম্পর্কে আমি ছোট্ট করে একটু বলি, যে আমাদের শুধুমাত্র শরীরের যত্নই না, আমাদের শরীরের যত্ন, মনের যত্ন, সাইকোলজিক্যাল সেলফ কেয়ার, এই জায়গাটার জন্য কিন্তু আমরা ডোমেন গুলোকে ভাগ করে করে আমরা প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা যত্ন করার মধ্য দিয়ে ওই জায়গাটাকে ভালো রাখতে পারি। ছোট একটা এক্সাম্পল,
ধরলাম একটা শখ করে একটা গাড়ি কিনলে একটা মানুষ। কিন্তু গাড়িটার কন্ডিশন এখন ভালো না। এটা যদি সার্ভিস সেন্টারে না নেওয়া হয় বা সার্ভিসিং না, গাড়িটা কি করে ভালো সার্ভিস দিবে? বরং তখন চালালে গাড়িটা আরো অনেক খারাপ সার্ভিস দিতে থাকবে। একটা সময় গাড়িটা তো খুব ইজিলি নষ্ট হয়ে যাবে। ঠিক সেরকম আমরা যখন একটা মানুষ হিসেবে আমরা ফাংশন করি বা আমাদের একটা জীবন আছে, এই জায়গাতে আমরা যদি প্রপারলি সেলফ কেয়ার না করি, একটা সার্টেন সময় কিন্তু দেখা যায় যে আমরা অনেক বেশি এরপরে আক্রান্ত হয়ে যেতে পারি। তাই সেলফ কেয়ারটা আসলে অনেক ভাইটাল একটা ফ্যাক্টর। তারপরে পরের কোশ্চেনটাতে আমি যাচ্ছি। Time here, I want to know why everything is not working as my purpose. I tried as hard work than I tried as smart work, but both sides, it did not work for me. Where's the problem? আসলে প্রশ্নটা একটু ডিফিকাল্ট, এটা খুব ব্রিফ হয়ে গেছে। এরকম প্রশ্ন কি অনেক অ্যাবস্ট্রাক্ট থাকে ভেতরে, অনেকগুলো ওপেন এন্ডেড কোশ্চেন করে তার থিমটাকে আগে জানতে, মানে অনেক স্মার্ট ওয়ার্ক করছেন, তারপর ইট ডিড নট ওয়ার্ক। তার মানে অলরেডি কগনিটিভলি কোনো স্টাকনেস থাকতে পারে, এখানটাতে কোনো ইমোশনাল ডিফিকাল্টিস এর জন্য কিন্তু এরকম হতে পারে। এটা এমনও হতে পারে যে ইমোশনালি প্রচন্ড রকম আনঅ্যাভেলেবল হতে পারে, এটা কিন্তু ট্রমার জন্য হতে পারে। এইটা হোয়াটস দ্য প্রবলেমটা উত্তর করা যায় না। আপনি এরকম সিচুয়েশন আমি বলবো যে আরো ডিটেইল লিখে জানালে হতে পারে যে আরো একটু এটাকে ভার্বালি হয়তো উত্তর দেওয়া সম্ভব, কিন্তু এত শর্ট প্রশ্নের উত্তর এরকম ডিফিকাল্ট অ্যাবস্ট্রাক্ট কোশ্চেন গুলোর উত্তর দেওয়া খুবই ডিফিকাল্ট। ইমোশন বেটার কন্ট্রোল করা, আসলে এটা খুব আহ একটা বড় অ্যান্সার। যে কি আর আগে কি জন্য কন্ট্রোল নষ্ট হয়েছে ওই জায়গাটা জানতে হবে, রাইট? কন্ট্রোল নষ্ট হওয়ার জায়গাটা আগে জেনে তার ইমোশনটাকে বেটার কন্ট্রোল করার জায়গাটা শিখতে হয়। আর আমাদের ইমোশন আসলে এত বৈচিত্র্যময়, এত 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 কন্টেক্সচুয়াল থাকে, এত সাবজেক্টিভ অ্যান্সার করা প্রচন্ড ডিফিকাল্ট। যেমন একজন মানুষের আমি একটু ছোট করে বললে হয়তো বোঝা যাবে যে তার হয়তো প্রচন্ড পরিমাণে রাগ দেখা যাচ্ছে, কিন্তু ভেতরের রিজনটা হয়তো তার এরকম কাজ করছে, সে প্রচন্ড পরিমাণে হার্ট হয়েছে, কেউ তো বিশ্বাস ভেঙে ফেলছে, সে এখন অনেক রাগ করতেছে। অথবা সে কোনো একটা থ্রেটেন সিচুয়েশনে আছে, সে কোনো লাইফ থ্রেটেন ইস্যুর মধ্যে দিয়ে যাচ্ছে, সে তো প্রচুর রাগ করতেছে। এখন এই মানুষটার কিভাবে ইমোশনাল কন্ট্রোল করবে সেই জায়গাটা কিন্তু পুরোপুরি সাবজেক্টিভ তার জায়গা থেকে। তার অনুভূতির জায়গাটা বুঝে তাকে সব থেকে বেটার একটা তার ওই সিচুয়েশনটাকে আগে ওভারকাম করা, যাতে সে কিন্তু খুব সুন্দরভাবে ওই জায়গাটাকে নিজে কন্ট্রোল করতে পারে বা ম্যানেজ করতে পারে। আসলে আমি মনে হয় কি প্রশ্নগুলো ভার্বালি করলে খুব ভালো হতো। আমরা আজকে ছোট একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা প্রশ্নগুলো কিভাবে রিটেন না করে যদি ভার্বালি আমরা একটা কোশ্চেন অ্যান্সার সেশন অ্যারেঞ্জ করি, সেটা মনে হয় পার্টিসিপেশনও এনশিওর করবে, পাশাপাশি আপনারা নিজেরা আরো একটু ডিটেল উত্তর জানতে পারবেন। আমি যদি দুই একটা প্রশ্ন করতে পারি, আমি আপনাদের আসলে অপিনিয়ন চাচ্ছি। কারণ আমার মনে হয় যে এই প্রশ্নগুলো আমাদের ভার্বালি নেওয়া উচিত ছিল। কারণ রিটেন ফর্ম অফ দ্য কোশ্চেন মাঝে মধ্যে কোশ্চেন ইটসেলফ প্রশ্নটা অনেক ক্লিয়ার থাকে না, যার জন্য যে উত্তরটা চাচ্ছেন ওইভাবে হয়তো কখনো কখনো ফ্রুটফুলি উত্তরগুলো দেওয়া সম্ভব হয় না। মনের স্বস্তিদায়ক অবস্থা যা মানসিক শারীরিক সুস্থতার সাথে সম্পর্কিত, এটা একটা স্টেটমেন্ট অবশ্যই। যে মানুষটা ইমোশনালি খুব স্টেবল থাকবে, স্বস্তিদায়ক অবস্থায় থাকবে, যেটাতে সে মানসিক শারীরিক সুস্থতার সাথে সম্পর্কিত, এটাতে কোনো সন্দেহ নাই। যেমন এটা এটা যদি এখন একটা প্রশ্ন হয়, আমি বলবো যে আমি আপনার সাথে এগ্রি করছি। এটা প্রশ্নটা কি জানতে চাচ্ছেন সেটা আমার জন্য খুব বেশি ক্লিয়ার না। ও, পরে একটা খুব সুন্দর প্রশ্ন যে আমার হঠাৎ হঠাৎ কিছু নেগেটিভ চিন্তা আসে মনে, হঠাৎ হঠাৎ মনে হয় যে আমি মারা যাব, বা মাথায় অস্থির হয়ে যায়, মনে নেগেটিভ চিন্তার ধারা আসে, এসব দূর করার কোনো উপায় আছে? আসলে এখানটাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনার প্রশ্নটাতে ম্যাক্সিমাম সিমটমস হলো কিছু প্যানিক অ্যাটাকের সিমটমস স্ক্যাটার্ড কিন্তু এই জায়গাটাতে আছে। ভীষণ রকম অস্থির হয়ে যাওয়া,
মারা যাবো এরকম চিন্তা আসা বা এরকম চিন্তাগুলো যখন বারবার আসতে থাকে, এই জায়গাটা, তার মানে আপনার এটা যদি আরো একটু প্রশ্ন করতে পারতাম এই প্রশ্নের প্রেক্ষিতে, আমি তখন বলবো যে প্যানিক অ্যাটাকটা ম্যানেজের জন্য খুব সুন্দর কতগুলো কোপিং স্ট্র্যাটেজি অনুশীলন করতে হয়। কতগুলো শর্ট টাইম কোপিং স্ট্র্যাটেজি আছে, কতগুলো লং টাইম কোপিং স্ট্র্যাটেজি আছে। সবগুলোকে খুব সুন্দরভাবে পালন করতে পারলে প্যানিক অ্যাটাকটা আপনি ম্যানেজ করতে পারবেন। এবং সবার আগে কগনিটিভ ক্ল্যারিটি দরকার। কি জন্য ইনসিকিউরিটি থেকে, কোন সোর্স অফ ইনসিকিউরিটি থেকে এরকম একটা ডিস্ট্রেস নেগেটিভ চিন্তা মাথায় আসছে, সেই জায়গাটা একটু চিন্তা করা যেতে পারে। এবং ডিপ ডাউন ইনসিকিউরিটি দূর করতে পারলে আপনার একটা খুব সুন্দর নাইস কগনিটিভ আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারলে এবং খুব শর্ট টার্ম এবং লং টার্ম কপিং স্ট্র্যাটেজি খুব ভালোভাবে ডেভেলপ করতে পারলে এরকম সিমটমস থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। আরেকটা প্রশ্ন এসছে খুবই সেন্সিটিভ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা সমস্যা যখন শারীরিক মানসিক কোনোটাই নয় বরং প্যারানর্মাল, এই সমস্যাটাকে মানসিক বলে চালিয়ে দেওয়া, অসে বিষাক্ত কথাবার্তা, এই সমস্যাটার জন্য কি মানসিক সাপোর্ট দেওয়া যায়? নিঃসন্দেহে। এখন একটা জিনিস কি, আসলে প্যারানর্মাল ব্যাপারটা হলেও হতে পারে, যার অস্তিত্ব আছে, অবিশ্বাস এর মতো নয়, কিন্তু কোনো কোনো ঘটনা হয়তো নিতান্ত প্যারানর্মালই নয়, এটা হতে পারে মেজর কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এখন সেই জায়গাটার আরো ক্ল্যারিটি দরকার, আরো ডিটেল জানা দরকার যে সিমটমসটা এক্স্যাক্টলি কোন জায়গাতে সাফার, এবং আরো ডিটেল কিছু ইন্টেন্সিটি, তারপরে তার লেভেল অফ ইনজুরিজ, তার লেভেল অফ ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, সোশ্যাল ইম্পেয়ারমেন্ট, এই জায়গাগুলো জানা যেতে পারলে বোঝা যেত যে জিনিসটাকে আসলে প্যারানর্মাল কিনা। আর প্যারানর্মাল বিষয়গুলোতে নাকি এটা সাইকোলজিক্যাল মেজর ডিসঅর্ডার, সেই জায়গাটা আইডেন্টিফাই হওয়ার পরে হতে পারে এই মানুষটার জন্য এমনও হতে পারে যে ঔষধের পাশাপাশি একজন ভালো দক্ষ সাইকোলজিস্টের হেল্প নেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু প্যারানর্মাল জায়গাটা কখনো কখনো, যদি প্যারানর্মাল না হয়ে থাকে, এটা কিন্তু মানুষটা হয়তো অনেক বেশি রিকভার করতে পারে। হ্যাঁ, এই জায়গাতে অবশ্যই মানসিক মানসিক সাপোর্ট দেওয়া যায়। মানসিক সাপোর্ট দরকার তো, মানুষটা তো হয়তো প্রচন্ড দুশ্চিন্তা থেকে প্যারানর্মালও হয়ে যেতে পারে, এখানে মানসিক সাপোর্ট অবশ্যই দরকার আছে। তারপরে আমি একটু ইনবক্স চেক করছি। ইনবক্সে আমাদের আর একটা প্রশ্ন এসেছে, আমার বেশিরভাগ টাইমে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা করে, আর এমনও টাইম আছে 3-4 দিন পানি ছাড়া কিছুই খাই না, ক্ষুধাও লাগে না। এখানে আসলে আপনার প্রশ্নটা একটা গভীর দুঃখবোধের জায়গা বোঝা যাচ্ছে, যে মানুষ নিজেকে শেষ করে ফেলতে চায়, এটা হচ্ছে মানুষ যখন অনেক হোপলেস হয়ে যায়, একেবারে ইউজলেস ফিল করতে থাকে, এবং অনেক বেশি আনমেইড নিড যখন একটা মানুষের ক্ষেত্রে কাজ করে, সেরকম সার্কামস্টেন্সেস মানুষ কিন্তু নিজেকে শেষ করে ফেলার মতো চিন্তা ভাবনা গুলো করে। এবং আপনার প্রশ্নটিতে আর একটা কঠিন অংশ আছে, যে এত এতটাই আপনি হয়তো খারাপ আছেন মনের ভেতর থেকে যে 3-4 দিন পর পানি ছাড়া কিছুই খাচ্ছেন, কোথাও লাগে না, মানে আপনি ইমোশনালি ভীষণ রকম একটা ডিসচার্জ সিচুয়েশন, একটা ফ্যাটিক সিচুয়েশনে প্রায়শই পড়ে যাচ্ছেন, এবং আপনি আসলে খুব বেশি ভালো নাই, এবং আপনি কিন্তু আসলে ভীষণ রকম কষ্টে আছেন। আপনি প্রশ্ন করেছেন অনেক কারেজিয়াসলি, আমি এই জায়গাটাকে এপ্রিসিয়েট করছি। এট দ্য সেম টাইম আমি আপনার জন্য, আপনার প্রশ্নের জন্য প্রচন্ড রকম উদ্বেগও অনুভব করছি। আপনার পরিস্থিতি এবং লক্ষণগুলো আমাকে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আপনার আসলে একজন সাইকোলজিক্যাল সাপোর্ট নেওয়াটা বেশ এমার্জিং হয়ে গেছে। কারণ সুইসাইড হচ্ছে বা ওরকম একটা এক্সট্রিম সেলফ হার্মিং ব্যাপারটা, বা এই যে প্রোঅ্যাক্টিভ যে থট গুলো বা প্যাসিভ আইডিয়েশন বা প্যাসিভ থট গুলো আসা, যেটার পরের স্টেজ আস্তে আস্তে অ্যাক্টিভ অ্যাক্টিভ থট আসা, এরপরে অ্যাটেম্প করা, সেলফ হার্ম করা। আপনি অলরেডি 3-4 দিন না খেয়ে থাকি, যে সর্ট অফ একটা সেলফ হার্মের মতোই হচ্ছে ব্যাপারটা, তার মানে আপনি একটা রিস্ক জোনে আছেন। আপনার জন্য আমার পরামর্শ রইল, প্লিজ আপনি দ্রুত একজন সাইকোলজিক্যাল সাপোর্ট নেওয়া, নিজেকে নিজের এইরকম পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য আপনি খুব দ্রুতই একটা সাইকোলজিস্টের হেল্প নেন, যে কোনো জায়গাতে। প্লিজ সিক প্রফেশনাল হেল্প। কারণ এইরকম পরিস্থিতি মানুষের কিন্তু খুব ভালো মেন্টাল হেলথ সিচুয়েশনে হয় না। হতে পারে আপনি অনেক কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন, তাই আপনার খুব দ্রুত একজন প্রফেশনাল হেল্প নেওয়া প্রয়োজন। আমি আশা করছি আপনি আমার উত্তরটা বুঝতে পারছেন। ঠিক আছে।
পরে আমি আরো কিছু প্রশ্ন আছে ওই জায়গাগুলোতে যাচ্ছি। আমার শরীরে সারা শরীরের জয়েন্টে ব্যথা, মাঝে মধ্যে প্যারালাইজড হয়ে যায়। বিশেষজ্ঞ ডক্টর দেখেছি কিন্তু আমার তাতে কোনো সমস্যা নেই, ডক্টর বলেছেন। কিন্তু আমি সাইকিয়াট্রিস্টের আন্ডারে দীর্ঘ 5 বছর যাব। দয়া করে আমাকে জানাবেন মানসিক সমস্যার কারণে কি জয়েন্ট বা সারা শরীর প্যারালাইসিসের কোনো কানেক্ট আছে? হতে পারে, হতে পারে, হতে পারে। সোমাটিক সিমটমস ডিসঅর্ডারের ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় এই আনডিফাইন্ড পেইন এবং একটা প্রলং পেইন, একটা প্রলং ডিফিকাল্টিস বা ডিস্ট্রেস কিন্তু হতে পারে, হতে পারে। এটা কিন্তু একটা সোমাটাইজেশন, সোমাটিক ডিসঅর্ডারের মধ্যে যদি আপনি পড়ে যান, যেটা আপনি এত লম্বা সাইকিয়াট্রিস্ট, একটা জিনিস আমি একটু ছোট করে বলতে, একটা তথ্য আমাদের জানা দরকার। সাইকিয়াট্রিস্ট হয়তো থ্রু মেডিকেশন একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারকে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, কিন্তু আরো কতগুলো ডোমেইন আছে, কগনিটিভ ডোমেইন, মানে আমাদের যে ক্ল্যারিটি বা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা, তারপরে আমাদের ইমোশনাল হিলিং বা আন্ডারস্ট্যান্ডিং, তারপরে মানুষের ওভারঅল একটা তার কগনিটিভ যেই ইম্পেয়ারমেন্ট গুলো থাকে ওই জায়গাটা ঠিক করার জন্য সাইকোলজিস্ট হেল্প করতে পারে। কারণ এখানটাতে বিভিন্ন রকম থেরাপিউটিক ইন্টারভেনশন থাকে। আর হিলিং এর জায়গাটা করতে পারে, আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, এবং তাকে একটা গ্রোথের অংশ হতে পারে। আসলে শুধুমাত্র ঔষধ দিলে হয়তো কিছু নিউরোকেমিক্যালস খুব বেটার ম্যানেজ হচ্ছে, আর নিউরোকেমিক্যালস এর গুড ব্যালেন্স কিন্তু বাকি আদার্স ডোমেইনের ইম্পেয়ারমেন্ট কিন্তু ঠিক করবেন না। তো এখানে হতে পারে যে আপনি অনেক 5 বছর যাবত সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছেন, বাট আপনার নিজের ইমোশনাল ডোমেইনে অনেক বেশি কাজ করা দরকার, বা কগনিটিভ ডোমেইনটাকে ঠিক করার জন্য অনেক বেশি কাজ করা দরকার। সেই জায়গাগুলোতে কাজ করা হয়নি বলে আপনি হয়তো 5 বছর যাবত সাফার করছেন। এক্ষেত্রে আমিও আপনাকে রিকমেন্ড করতে চাই, যেহেতু আপনি লম্বা সময় সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট নিয়েছেন, বিভিন্ন বিশেষজ্ঞ ডক্টর দেখিয়েছেন, তাহলে কি জন্য এতদিন ভালো একজন সাইকোলজিস্ট দেখান না? আপনার তো নিঃসন্দেহে দরকার ছিল ভালো একজন সাইকোলজিস্টের পরামর্শ নেওয়া। না, আপনি এত লম্বা সময় সাফার করছেন একটা মানুষ, 5 বছর, আরো হয়তো আরো বিশেষজ্ঞ ডক্টর দেখা আরো অনেক বছর সাফার করছেন, স্টিল এখানটাতে আমার কাছে এটা চিন্তাই আসছে যে আপনার নিঃসন্দেহে একজন ভালো সাইকোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। দ্রুত তাই, দ্রুতই, যাতে আপনি নিজেকে এরকম একটা প্রলং সাফারিং থেকে নিজেকে মুক্ত করতে পারেন। পরে আমাদের আরেকটা প্রশ্ন এসেছে, বাজে কল্পনা, বাজে টেনশন আর ঘুম হওয়ার, হতাশা হওয়ার মতো চিন্তা আসে, হতাশা দুশ্চিন্তা, কিছু ভালো লাগে না, তাছাড়া আত্মহত্যা প্রবণতা থেকে বাঁচার উপায়, মানে আসলে প্রত্যেকটা টেনশন, যে মানুষটা অনেক বাজে কল্পনা আসতেছে, অনেক বাজে টেনশন হচ্ছে, মানে তার অনেক বেশি ইন্ট্রুসিভ থটস আসছে, ইন্ট্রুসিভ ইমেজারি আসছে, অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এবং সুইসাইডাল আইডিয়েশনের ব্যাপারটা তার প্রশ্নটার ভিতরে ক্লিয়ারলি ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। এরকম পরিস্থিতিতে বোঝাই যাচ্ছে মানুষ একটা হাই ইন্টেন্স ইমোশনাল রিয়াকশনস এর ভিতর দিয়ে যাচ্ছে। এবং ওনার হিস্ট্রি নিয়ে নেওয়া গেলে হয়তো দেখা যাবে যে এই মানুষটা হতে পারে অনেক সাইকোলজিক্যাল ডিস্ট্রেস অলরেডি এক্সপিরিয়েন্স করে ফেলেছেন, যার ফলে মানুষের তার নিজের লাইফ ইনস্টিংক্ট কমে যাওয়ার ব্যাপারটা সহ তার অনেক বেশি ফ্ল্যাশব্যাকস হচ্ছে, ইন্ট্রুসিভ থটস আসছে। এইরকম ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস, আপনি যেই ফ্যাক্টর থেকে ভয় পাচ্ছেন বা যেই ফ্যাক্টর থেকে এরকম দুশ্চিন্তাগুলো আসছে, ইন্ট্রুসিভ ইমেজারি হচ্ছে ওই সোর্সটাকে রিজলভ করতে হবে, মানে আপনার সমস্যাটা শেকড়ে কাজ করতে হবে, তখন আপনার হাই ইন্টেন্স ইমোশনাল রিয়াকশন হয়তো কমে যাবে। তারপরে একজন প্রশ্ন করেছে, অ্যাঙ্গার ইস্যুটা শুধুমাত্র কিছুটা স্পেসিফিক ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে, তখন কিভাবে কন্ট্রোল করা যায়? এখানে যদি শুধুমাত্র স্পেসিফিক ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে, তাহলে জিনিসটাকে আরো একটু মানে রেগুলেট করা ইজি, কিন্তু আপনার অ্যাঙ্গার ইস্যু যদি আনস্পেসিফাইড হয় বা আপনি সোর্স যদি না জানেন, সেক্ষেত্রে বরং আরো ম্যানেজ করা ডিফিকাল্ট। এখানে আপনার আসলে দারুণ রকমের একটা সচেতনতা দরকার। যদি একটা স্পেসিফিক ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে আপনার অ্যাঙ্গার ইস্যু হয়, সেক্ষেত্রে এই জায়গাটায় আপনার একটা দারুণ অ্যাওয়ারনেস ডেভেলপ করা এবং অ্যাঙ্গারের পেছনে কারণটাকে খুঁজে বের করার চেষ্টা করা যেতে পারে, সেই জায়গাটা সমাধান করলে আপনি দেখা যাবে যে আসলে এই জায়গায় সোর্সটাই কমে যাবে। কোনো ব্যক্তি বা ঘটনাকে কেন্দ্র করে অ্যাঙ্গার হচ্ছে, তার মানে আপনি আসলে ওই সোর্স থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছেন, যার জন্য ওই সোর্সটাকে আগে সমাধান করতে হবে।
যেটা হতে পারে আপনার অ্যাঙ্গার কন্ট্রোলের জায়গাটাতে আপনার ক্যাপাসিটি এরপরে একটু বাড়ানো যেতে পারে লং টার্ম এবং শর্ট টার্ম ক্যাপাসিটি, যার ফলে হতে পারে যে আপনি অনেক বেশি কগনিটিভ ফাংশনালিটি গেইন করতে পারবেন, যেটা আপনার অ্যাঙ্গারের ইস্যুটাকে রিসলভ করে ফেলতে পারে। আসলে আমরা আজকে এই আরো কয়েকটা প্রশ্ন আছে, যেটাকে আমরা আবার নেক্সট সেশনে প্রশ্নের উত্তর সেশনটাতে আমরা বাকিগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো আপনারা যারা আজকে আছেন, আমি ভীষণ রকম ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, শেষ করার আগে যদি কিছু আপনারা বলতে চান। ও, ঠিক আছে, কিছু বলবেন নাকি আমরা লিভ আসসালামু করি? আলাইকুম জি জি, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? জি জি জি, আপনি কেমন আচ্ছা আছেন? ভাইয়া, হচ্ছে জি প্লিজ। আলহামদুলিল্লাহ। আমি একটু ফিডব্যাক দিতে চাচ্ছিলাম। আমার কাছে খুব ইনফরমেটিভ লেগেছিল পুরো সেশনটা। মনে হচ্ছিল যে এটা আসলে আমাদের জন্য হেল্প করবে। আপনার থ্রোয়িং গুলোও খুব ভালো ছিল। ওভারঅল হচ্ছে ভালো লেগেছে আমার কাছে। আর আরেকটা বিষয় হলো, যেমন যে সমস্যাগুলো আসতেছে, যে এই সমস্যা হলে আমরা বুঝতে পারতেছি তার এই জায়গায় প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কাউন্সিলিং না, অনেক সময় হয় না যে ফ্যামিলির লোকরাও সাপোর্ট দিতে পারে, হেল্প করতে পারে, লাইক অ্যাবিউজিভ ঘটনা থেকে শুরু করে ওই জায়গাটাতে আহ, আমরা কি করতে পারি চাইল্ডের জন্য। মানে সব সময় যে কাউন্সিলিং এ আসা হয় বা আনা হয়, আসলে এটা তো সব সময় পসিবল হয় না। সো এইটার বাইরে সাইকোলজিক্যাল ইস্যুস গুলো হলে, আমি যদি স্পেসিফিক বলি অ্যাবিউসিভ ঘটনা বা যে কোনো ধরনের হার্ম, যে কোনো ধরনের ট্রমা, সো প্রাইমারি লেভেলে কেয়ার গিভার, প্যারেন্টস এরা কি করতে পারে নেক্সট সেশনে এগুলো প্রাইমারিলি ভীষণ একটু। সুন্দর একটা কোশ্চেন। প্রাইমারি সাপোর্টটা কিন্তু ফ্যামিলি হয়তো দিতে পারে। এক্সাম্পল, একটা গুড লেভেল অফ কম্প্যাশন বা এমপ্যাথেটিক রেসপন্স কিন্তু প্রথম স্টেজেই দরকার বাচ্চাটার জন্য। এই কম্প্যাশনটা না পেলে সে অনেক ইনফেরিয়র বা ইনসিকিউর ফিল করতে থাকবে, তার একটা একটি প্রলং স্ট্রেসের মধ্যে পড়ে সে। ঠিক আছে, ফার্স্ট লেভেলে পিতামাতারা বা প্যারেন্টসরা বা তার সাপোর্ট সিস্টেমের ফ্রেন্ড বা কমিউনিটির কেউ তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে, তাকে একটা গুড কম্প্যাশন দিতে পারে, তার পাশে অ্যাভেলেবিলিটিটা জানাতে পারে যে ইয়েস আই এম জাস্ট অ্যাভেলেবল জাস্ট বিসাইড ইউ, তুমি তো ভয় পেও না, এত বেশি কষ্ট পেও না। ঠিক আছে, এতটুকু হয়তো করতে পারে। পাশাপাশি তাকে কিছুটা সাহস যোগানোর জন্য কিছু গুড কনভারসেশন করতে পারে, এবং তার পাশে থেকে তাকে ভালোবাসতে পারে, তাকে শারীরিক যত্ন দিতে পারে, মানসিক যত্ন দিতে পারে, তাকে কমফোর্ট করতে পারে, তাকে কনফিডেন্স এক্সপ্রেস করে এরকম কিছু ওয়ার্ড ইউজ করতে পারে। এবং ওনারাও অপেক্ষা করতে পারে যে এরকম ডিফিকাল্ট এবিউজিভ সিচুয়েশনের ঘটনা ঘটে যাওয়ার পরে সিমটমটা স্কেলেট করে এটা কি কোনো ডিসঅর্ডারের দিকে শিফট হয়েছে কি। যদি পিটিএসডির দিকে শিফট করে বা একুট স্ট্রেস ডিসঅর্ডারের দিকে শিফট করে, অথবা ডিলেড অনসেট পিটিএসডির দিকে যদি শিফট করে, তাহলে সরি টু সে এখানে প্রফেশনাল হেল্প ছাড়া হবে না। ওখানটাতে এনাফ রিসোর্স থাকে না প্যারেন্টাল সিস্টেমে বা সাপোর্ট সিস্টেমে। এই প্রোটেকশনটা হয়তো ওই মানুষটার ওই ডিপলি উন্ডেড ট্রমাটা হিল করবে না। ইনিশিয়াল লেভেলে ফ্যামিলি খুব গুড এনাফ সাপোর্ট দিতে পারে, কমফোর্টিং করতে পারে, কিন্তু তার ডিপ ডিস্ট্রেসটাকে আসলে সে অলরেডি প্রলং একটা ডিসঅর্ডারে ডায়াগনোসড হয়ে গেলে সে তখন ওই জায়গাতে ফ্যামিলি সাপোর্ট করতে পারবে না। এক্সপার্টের হেল্প ছাড়া তখন খুব ডিফিকাল্ট। আর খুব ইনিশিয়াল সাপোর্টটা কিন্তু ফ্যামিলি করতে পারবে। আপনি কি বুঝেছেন এই জায়গাটা? জি ভাইয়া, থ্যাংক ইউ। এখানে সাপোর্ট, প্রোটেকশন এবং সেফটি সিকিউরিটি জায়গাটা, কমফোর্টিং করা জায়গাটা কিন্তু ফ্যামিলি দারুণ ভাবে করতে পারে। থ্যাংক ইউ সো জি মাচ ফারজানা আপনার কোশ্চেনের জন্য। ঠিক জি আছে, ভাইয়া, আজকে আমরা বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমার মনে হচ্ছে সোর্স গুলো ডিটেল জানার পরে মনে হচ্ছে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে আমি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের তথ্য অনেক হেল্প করে। ইয়া প্লিজ, হ্যান্ড রেজ করেছেন, বলুন প্লিজ। জি, আমার একটা জি প্রশ্ন প্লিজ। জানার মানে অ্যান্সার জানতে হবে। এই কিছুক্ষণ আগে যে আপু একটা কথা বললেন, একটা সমস্যার কথা বললেন, এটার সঙ্গে অনেকটাই প্রাসঙ্গিক বিষয় আর কি। বা যদি কেউ এই সমস্ত বিষয়, এই সমস্ত
উপসর্গগুলো বা কারণগুলো কিছু থাকে বা থাকে মানে আছে, বিদ্যমান আছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্যারেন্টের জায়গা থেকে সচেতনতা একেবারেই জিরো। তো সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে মানে কন্ডিশনটা অনেক তার জন্য আরো টাফ হবে, যেহেতু মানে অভিভাবকের পক্ষ থেকে কোনো ধরনের কনসাস নেই। তো সেক্ষেত্রে তখন আসলে করণীয় কি? আহ এটার প্রশ্নের মধ্যে অনেকটা উত্তর লুকিয়ে আছে। একটা মানুষের ঘা হয়ে গেছে, মানে পায়ের নিচে কেটে ঘা হয়ে গেছে, এখন উনি কোনো ব্যান্ডেজ করতেছে না, ওনার ওইখানে যদি কাদা মাটি আদার্স জার্ম লাগে তখন ওনার কেমন লাগবে, এই আঘাতটার কি অবস্থা? হ্যাঁ, আরো বেড়ে যাবে। সেম সেম। ওই মানুষের যদি ফ্যামিলি থেকে কোনো প্রোটেকশন সাপোর্ট বা ইনিশিয়াল ওয়ার্মথ, একটা গুড কম্প্যাশন না পায়, ওর আঘাতের ইন্টেন্সিটি আরো বাড়তে থাকে, এবং বাড়তে 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 ওই যে ফাংশনাল ইমপ্যায়ারমেন্ট বলে, যে সে হয়তো বিভিন্ন ডোমেইন তার কলাপস করবে, তার একাডেমিক পারফরমেন্স লো হয়ে যাবে, তার কাজের জায়গাটাতে সে হয়তো আর পারফর্ম করতে পারবে না, সে হয়তো কোনো একটা ডিসঅর্ডারের দিকে শিফট করবে, সে হয়তো ইনজুর্ড হবে, সাইকোলজিক্যালি বিভিন্ন রকম ডিস্টার্ব সিমটমস আসতে থাকবে, এবং আনট্রিটেড প্রবলেম গুলো একটা সময় স্কেলেটেড করে করে খুব কঠিন করে ফেলবে পুরো পরিস্থিতিটাকে, মানে আরো ক্ষতি করবে। এই জন্য মূলত আসলে মানুষটার বরং যত দ্রুত সম্ভব ওই জায়গাটা ট্রিট করা দরকার, এবং ফ্যামিলির অবশ্যই একটা গুড লেভেল অফ সাপোর্ট বা অ্যাওয়ারনেস এই জায়গাটাতে দরকার। অন্যথায় এই মানুষটার লাইফটা কিন্তু প্রচন্ড কঠিন হয়ে যায়। বোঝা গেছে? তো আপনার জি, জি। প্রশ্নটা আসলে ভীষণ মানে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল, যেটা আমাদের কমিউনিটির বড় অংশের একটা অসচেতনতার জায়গাটাই বহিঃপ্রকাশ পায়। অনেক পরিবারে এরকম আনসাপোর্টিভ হওয়ার জন্য বরং এই ডিজিজ বা ডিসঅর্ডার গুলো ট্রিটেবল ছিল, অথবা হতে পারতো খুব সহজেই সলিউশন হয়ে যেত, কিন্তু এটা কিন্তু আনট্রিটেবল থাকার জন্য আরো বেশি সাফার করতে থাকে পরিবার এবং ওই ব্যক্তি মানুষটা নিজেও কিছুদিন পরে। বোঝা গেছে? থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোশ্চেন। জি, এর সঙ্গে আরেকটা বিষয়, আমি তো আসলে গ্রাম থেকে বলছি, কুড়িগ্রাম থেকে বলছি। আমার এলাকাটা শহরের মতো না, গ্রামেই। আর গ্রামের মধ্যে তো সাধারণ মানুষের মধ্যে এই বিষয়গুলো খুব মানে কম ধারণা। যে সমস্ত ঘটনাগুলা আমরা দেখলাম, এই সমস্ত ঘটনাগুলো কোনো কোনো না কোনো ইয়েটা ফ্যামিলি মেম্বারের সাথে মিলে যায়, বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর মধ্যে বেশি হয়। কিন্তু ওই মানসিক স্বাস্থ্যর বিষয়ে অসচেতনতার কারণে এটাকে রোগ হিসেবেই ধরা হয় না। নিশ্চয়ই, নিশ্চয়ই, এক্স্যাক্টলি। না জি, জানার ধন্যবাদ। জন্য এটাকে রোগ হিসেবেই ধরা হয় না। আমি এগ্রি করছি আপনার সাথে। একটু প্রশ্নটা জানাবেন প্লিজ। আমি একেবারে একটা প্রশ্ন করছি আপনার সাথে। এটাকে যখন রোগ হিসেবে ধরা হয় না, কিন্তু সাফারিং তো চলতে থাকে, তার বিভিন্ন রকমের তার লাইফে ইনজুরি তো হচ্ছে, বিভিন্ন ডোমেইনে, কগনিটিভ ডোমেইন, ইমোশনাল ডোমেইন, কোনো না কোনো ডোমেইনে নিঃসন্দেহে ইম্প্যাক্ট করছে, কষ্ট পাচ্ছে, নষ্ট হচ্ছে, ফাংশনাল ইমপ্যায়ারমেন্ট আসছে বিভিন্ন জায়গাতে। ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য বেসিকলি ওই মানুষের তো কোনো না কোনো একটা রেজুলেশন সিস্টেমের মধ্যে যাওয়া উচিত। বোঝা গেছে? জি। শিওর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আজকে বিদায় নিচ্ছি, তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর আমাদের ক্লাসগুলো শুধু শনিবার 8টা থেকে রাত 9:30 পর্যন্ত, আগামী শনিবার 20 তারিখ মনে হয় না, ইনশাল্লাহ আল্লাহ হায়াত দিলে আগামী শনিবার আবার আহ আমি একটু চেক করছি, আগামী শনিবার ইনশাল্লাহ 20 তারিখ আবার আমাদের দেখা হবে। ঠিক আছে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।